সেজন্য আমাদের কিছুটা দেরি হলো, সেজন্য দর্শকদের কাছ থেকে আমরা একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি। মাওলানা ইউনুস আহমেদ শেখ যখন আমাদের সাথে যুক্ত হবেন এবং তার কথা যখন আমরা শুনতে পাবো, তখন তার সাথে আবার আপনাদেরকে আমরা নিশ্চয়ই তার কথাও আপনারা শুনতে পাবেন। আমরা আশা করবো যে মাওলানা ইউনুস আহমেদ শেখও আমাদের সাথে যুক্ত হবেন। তবে তার আগ পর্যন্ত আমরা আমাদের সাথে জনাব আজিজুল বারী হেলাল আছেন মাওলানা এস এম সাখাওয়াত হোসেন, আমরা তাদের কথা একটু শুনি। আমি একটু কমন প্রশ্ন দিয়ে, বা এটা সেটা ঠিক প্রশ্ন না দিয়ে শুরু করতে চাই। আমি প্রথমে হেলাল ভাই আপনাকেই শুনতে চাই, কিন্তু সেটা যেহেতু এটা প্রশ্ন না, সেটা 1 মিনিট এর মধ্যে যদি আপনি একটু বলেন। একই কথা আমি মাওলানা এস এম সাখাওয়াত হোসেনের কাছেও জানতে চাইবো যে আপনারা ভোটারদের কাছে কি বলে ভোট চাইছেন। হেলাল ভাই, আপনি ভোটারদের কাছে কি বলছেন, ভোট চাইতে গিয়ে কি বলছেন? যে আমাদের এই অঞ্চল দীর্ঘদিন নেতৃত্ব বঞ্চিত। এই ভোটারদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার জন্য কে আসলে উপযুক্ত। উপযুক্ত ব্যক্তিকেই, পছন্দের ব্যক্তিকেই যেন নেতৃত্ব নির্বাচন করে। এটাই আমার প্রথম বক্তব্য, এটাই আমার বক্তব্য। নেতৃত্ব শূন্য এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যাতে এটা নিযুক্ত করে। আচ্ছা, আমি একটু মাওলানা এস এম সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইবো যে মাওলানা এস এম সাখাওয়াত হোসেন, আপনি কি বলে ভোট চাইছেন আপনাদের ভোটারদের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওই অবহেলিত রূপসা তারকাদা দিগলিয়া অঞ্চল, এই অঞ্চলের সমস্যাবলী নিয়ে অতীতে কেউ কার্যকর ভূমিকা রাখেনি, মানুষের অধিকার নিশ্চিত করেনি। সেজন্য আমি চাই যে সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে যাতে এই এলাকার বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত হয়, এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়। সেই লক্ষ্যেই আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে সৎ এবং যোগ্য লোককে তারা নির্বাচিত করবে। ওকে, আমার দ্বিতীয় কমন প্রশ্ন, এটা আমি আবারও হেলাল ভাই থেকে শুরু করি। হেলাল ভাই, গণভোটের প্রচারণা করছেন কিনা, হ্যাঁ বা না, কোনটার পক্ষে বলছেন? আমরা জানি যে জনাব তারেক রহমান বলেছেন যে হ্যাঁ ভোটে অংশ নিতে, কিন্তু আমরা আবার জানি যে তৃণমূলে অনেক ক্ষেত্রে বলা হইতেছে যে না ভোট দিতে। আপনার এলাকায় আপনি কোনটা অনুসরণ করছেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে হা ভোটের পক্ষে। আমার দলের চেয়ারম্যানও হা ভোটের পক্ষে। এখন আমরা একটা গণতান্ত্রিক দল। হা ভোট না ভোট দেওয়ার জনগণের একটা অধিকার আছে, তিনি নাও দিতে পারেন, হাও দিতে পারেন। তবে আমরা প্রচার করছি যেন হা ভোট দেয়। যেহেতু আমার দল হা ভোটের পক্ষে, আমিও হা ভোটের পক্ষে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সরকার প্রথমে হা ভোটের পক্ষে প্রচারণা করে হঠাৎ থামিয়ে দিয়ে বললেন যে এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা প্রথমেই বলেছিলাম যে আপনি সরকার যে গণভোটের পক্ষে প্রচার করলে তাইলে তো কোনো আপনার ডেমোক্রেসি থাকলো না। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে আপনি যেহেতু গণভোটের প্রশ্ন করেছেন, আমাদের এই যে নির্বাচনটা, এই নির্বাচনটাকে উৎসব মুখর পরিবেশে করা আমাদের উচিত, এবং একটা কম্পিটিটিভ নির্বাচন, অর্থাৎ প্রতিযোগিতামূলক নির্বাচন। যে নির্বাচন শেখ হাসিনা গত 17 বছরে 3বার না 4বার করে গেছে, ওর ওই রকম নির্বাচন যেন বাংলাদেশে আর অনুষ্ঠিত না হয়, যাতে উৎসব মুখর পরিবেশে হয়। নির্বাচন কমিশনের অনেক বিধি নিষেধ। আমরা আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা আসবো। হেলাল ভাই, আপনি কি হ্যাঁ ভোট দিতে বলতেছেন লোকজন রে? হ্যাঁ, আমি বলছি তো, আমি তো নিজেই হ্যাঁ ভোটের পক্ষে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি হ্যাঁ ভোটের কথাই বলবো। কিন্তু আপনি প্রচারণা করতেছেন না, প্রচারণা করছি, প্রচারণা করতেছেন। ওকে, মাওলানা সাখাওয়াত, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে হ্যাঁ ভোট এবং না ভোটের ক্ষেত্রে আপনার কি অবস্থা। আর আমি একটু মাওলানা সাখাওয়াত শুরু করার আগে আমি একটু আমাদের প্রোডিউসার আবির ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আবির ভাই, জনাব ইউনুস কি, তাকে কি আমরা শুনতে পাচ্ছি কিনা, শোনা মাত্রই যেন আমরা তাকে পাই আর কি। জনাব সাখাওয়াত। আমরা শুরু থেকেই হা ভোটের পক্ষেই আমরা কাজ করে আসছি। আমরা চেয়েছি যে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, কোনো যে সংস্কারের যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলিতে বিএনপি অনেক ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা এগুলোর ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছিলাম সংস্কার কমিশনের কাছে। তো আমরা হা ভোটের পক্ষেই গেছিলাম যেন আর কোনো স্বৈরাচারের যাতে জন্ম না হয়,
দেশটা যত মানে সুন্দরভাবে পরিচালিত হয়, তার ওকে। জন্য আমরা শুরু থেকেই হা ভোটের পক্ষে ছিলাম, এখন আমরা আছি। মাওলানা এম সাখাওয়াত, এখনকার কমন প্রশ্নটা আপনাকে দিয়ে শুরু করি, তো একই ব্যাপার আর হেলাল ভাইয়ের কাছেও জানতে চাইবো। সেই কমন প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকরা রয়েছেন, তাদের ভোটাররা রয়েছেন, আপনারা তাদের ভোটারদেরকে আপনাদের বাক্সে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন কিনা, জানাবেন কিনা? আওয়ামী লীগের সমর্থকদের প্রতি আপনাদের আচরণ এই ইলেকশনের পরে জয়ী বা বিজয়ী হলে কি হবে? একই প্রশ্ন আপনাকে আগে, মাওলানা সাখাওয়াতকে আগে জেনে নিই। আমরা সে যে কোনো দলের হোক না কেন, আমরা কোনো নিরপরাধ ব্যক্তিদের ব্যাপারে, নিরপরাধ মানুষের উপরে কোনো নির্যাতন, নিপীড়ন হোক, তারা জেল জুলুমের শিকার হোক, এটা আমরা চাই না। তো সেটা আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা যারা কোনো অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত না, জড়িত না, বা কোনো অপকর্মের সাথে জড়িত না, তাদের ব্যাপারে আমাদের কোনো কমপ্লেন নাই। হ্যাঁ, যারা দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, তাদের ব্যাপারে মামলা হয়েছে, হামলা হয়েছে, সেটা বিচার হবে, বিচারের মাধ্যমে তাদের শাস্তি হোক, যেটাই হোক না কেন, এ ব্যাপারে আমাদের বক্তব্য নেই। কিন্তু সাধারণ মানুষ, সে আওয়ামী লীগ করুক আর যে দলে কি করুক না কেন, তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। হ্যাঁ, তারা দেশের স্বার্থে, কারণ দেশের জনগণকে আমরা বিভক্ত করতে চাই না, সকলে মিলেমিশে আমরা দেশকে গড়তে চাই। সেক্ষেত্রে তাদের প্রতিও তারাও আমাদের সাথে মিলেমিশে কাজ করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। তো সেটার ব্যাপারে আমরা সকলকে আহ্বান করতেছি, আসেন দেশ গড়ার ক্ষেত্রে এবং দেশ থেকে চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করার স্বার্থে আমরা সবাই মিলেমিশে কাজ করি। সেভাবেই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। হেলাল ভাই, আপনার কাছে আসার আগে আমার মনে হয় যে জনাব ইউনুস, মাওলানা ইউনুস আহমেদ শেখ আমাদেরকে এখন শুনতে পাচ্ছেন। মাওলানা শেখ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি খালিদ ভাই, আমি শুনতে পাচ্ছি। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, আমি তার মুখ নড়া দেখতে পাচ্ছি কিন্তু তাকে আমি শুনতে পাচ্ছি না। তাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? হেলাল ভাই, জি, আমরা শুনতে পাচ্ছি। দর্শকরা কি শুনতে পাচ্ছে? আমির ভাই, দর্শকরা শুনতে পাচ্ছে, তার মানে আমি শুনতে পাচ্ছি না আসলে। আমি শুনতে পাচ্ছি খালিদ ভাই, আমাকে শুনতে পান না এখন? আচ্ছা ঠিক আছে, আমি এইখান থেকে শুনে নিব না, আমি আমার মোবাইল ডিভাইস থেকে শুনে নিব না। জনাব ইউনুস, অধ্যক্ষ ইউনুস, অধ্যক্ষ ইউনুস, আপনি আমাদেরকে দুটি বিষয় আমরা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন দুটির যদি আপনি একটু জবাব দেন। একটা হচ্ছে আপনি গণভোটের প্রচারণা করছেন কিনা, এবং গণভোটে আপনি কাকে আসলে ভোট দিতে বলছেন, হ্যাঁ কে নাকি না কে? আর দুই হচ্ছে আপনি আওয়ামী লীগের ভোট আশা করছেন কিনা, বা আওয়ামী লীগের ভোট আপনি চাচ্ছেন কিনা, যাতে আওয়ামী লীগের ভোটও আপনার বাক্সে পড়ুক। অধ্যক্ষ ইউনুস, আমাকে বারবার চাইছে কিন্তু অধ্যক্ষ ইউনুসকে আসলে আমরা শুনতে পাচ্ছি না। আমরা হেলাল ভাই, তাহলে আপনার কাছ থেকে শুনি। মাওলানা সাখাওয়াত কিন্তু স্পষ্ট করে বললেন যে উনি কোনো বিভক্তি চান না। যারা ভোটার আছেন তেরখাদা এলাকার, খুলনা 4 আসনের, তাদেরকে তিনি আহ্বান করবেন তাকে ভোট দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে মানে কে অতীতে কি দল করেছেন, কি করেছেন, সেটা ওনার বিবেচনা। যদি আসনের উন্নয়নের জন্য তিনি সবাইকে এক হওয়ার ডাক দিচ্ছেন। আজিজুল বারী, হেলাল। আমি এই প্রশ্নের উত্তরটা শুধু তেরখাদা, দিঘলিয়া, রূপসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। আমি প্রশ্নের উত্তরটা দিতে চাই যে অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। প্রেম এবং যুদ্ধে সবকিছুই বৈধ, এরকম একটা নীতি আমি দেখলাম যে আমাদের 11 দলীয় জোট নিয়েছে, যে সবকিছুই যেন বৈধ। যেমন আমি দেখলাম যে আপনার ভোটের যে স্ট্যাম্প, এটা জালিয়াতি করা হচ্ছে। লাভ অ্যান্ড ওয়ার,
লাইক আপনার ভোট যুদ্ধ, হেলাল ভাই, এই ভোট হেলাল ভাই আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিয়ে আমরা আসলে এই প্রসঙ্গগুলিতে আসব। আপনি আপাতত যেগুলি কমন প্রশ্ন সেগুলির মধ্যে যদি একটু বলেন আর কি, যে আওয়ামী লীগের ভোট আপনি চাইতেছেন কিনা, কোনো জায়গায় গিয়ে আপনি বলতেছেন কিনা যে নৌকার ভোট আমাদেরকে দেন বা আওয়ামী লীগ আমি আমাদেরকে ভোট দেন। ভোট আমাকে চাইতে, আমি জনগণের ভোট চাচ্ছি। সেই জনগণের রাজনৈতিক পরিচয়কে আপনি মেলাইন করতে পারেন না। একটা লোক তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, আদর্শ থাকবে, এটাই স্বাভাবিক। যেমন আমাদের সাখাওয়াত ভাই বা ইনুস ভাই, তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, তাদের কিছু সমর্থক আছে, আওয়ামী লীগের সমর্থকরা আছে, বিএনপির সমর্থক বা সাধারণ জনগণ আছে। আমি অ্যাজ এ পলিটিশিয়ান, আমি তেরোখাদা দিঘলিয়া রূপসার মানুষকে বলি, সমগ্র জনগণ আপনার আমাদের উন্নয়নের স্বার্থে 17 বছরের যে আপনার কালো অধ্যায়, এই কালো অধ্যায়কে ভুলে গিয়ে জনগণ হিসেবে আপনাদেরকে নেতা নির্বাচন করতে হবে, কে আপনাদের নেতৃত্ব দেবার উপযুক্ত। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা আমাদের এই যে ইসলামী ঐক্যজোট, এনসিপি, এটা আমার কাছে কোনো মুখ্য বিষয় না। কারণ আমি 40 বছর এই জাতীয় রাজনীতিতে, বিশেষ করে আমার এই অঞ্চলকে, আমার এই জন্মভূমিকে, আমার এই 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 ভূমিপুত্র হিসাবে আমি কখনো মানুষকে রাজনৈতিক বিবেচনায়, আদর্শে বিভেদ করি না। ইভেন আমি ধর্মীয় বিবেচনায় বিভেদ করি না। আমি সবাইকে আমার এলাকার অত্যন্ত আপন জন হিসেবে ভাবি। ওকে, এবং আমার সেই ক্ষেত্রে মাওলানা সাখাওয়াতের এবং আপনার অবস্থান একই, যে আপনারা কোনো বিভেদ চাচ্ছেন না, কোনো ভোটারদের কাছে আলাদা করে যাচ্ছেন না তার অতীতের উপর ভিত্তি করে, তাই তো? আমি জনগণের কাছে ভোট চাইতেছি। জনগণ বিএনপি, সেই জনগণ আওয়ামী লীগও করে। ওকে, আমি মাওলানা ইউনুস আহমেদ শেখকে এখন বোধহয় আমরা শুনতে পারবো, কারণ মাওলানা ইউনুস আহমেদ শেখ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? মাওলানা ইউনুস আহমেদ শেখ এখন আবার ফ্রোজেন হয়ে আছেন। আমরা মাওলানা ইউনুস আহমেদ শেখ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? না। আবির ভাই, তো এখন তো শুধু হেলাল ভাই মনে হয় আমাদেরকে শুনতে পাচ্ছেন। মাওলানা সাখাওয়াত আছেন আমাদের সঙ্গে? জি জি শুনছি, আমি শুনতে পাচ্ছি। মাওলানা সাখাওয়াত, জি বলেন। যে মাওলানা সাখাওয়াত, আমাদের এখন যেটি হেলাল ভাই বললেন তাতে অবস্থান হচ্ছে একদম পরিষ্কার যে তিনিও কোনো রকম কোনো বিভেদ করতে চান না, এবং তিনিও চান যে যারা ভোটার তাদেরকে ভোটের মতো করে এটাই বলতে। কিন্তু এইবার আমাদের হচ্ছে যে একটু প্রার্থীদের ব্যক্তিগত প্রশ্নের জায়গায় যেহেতু আসতে হয়, সেহেতু আমি মাওলানা সাখাওয়াত আপনার কাছে প্রশ্ন করতে চাই যে নির্বাচনী হলফনামা অনুযায়ী আপনি চাকরি করেন, নির্বাচন নিয়ে এখন আপনাকে দিনরাত ব্যস্ত থাকতে হচ্ছে, চাকরি থেকে ছুটি নিয়েছেন কিনা, নির্বাচনের যে খরচ সেটার উৎস কি নিজের আয় থেকে, দল থেকে, জোট থেকে কিনা, বিশেষ করে জামায়াতে ইসলামী আপনাকে নির্বাচনী খরচে বা নির্বাচনী যে ব্যয় হচ্ছে তাতে সহায়তা দিচ্ছে কিনা? বিষয়টা এটা তো আমার হলফনামায় আমি দিয়েছি। সেখানে আমার আয়ের উৎস কি হবে, নির্বাচনী ব্যয়ের উৎস কি হবে, এটা হলফনামায় আমি দিয়েছি। আমাদের জন্য যদি আবার একটু সেখানে বলতেন, আমাদের জন্য যদি আবার একটু বলতেন। আমি আমার হলফনামায় এটা উল্লেখ করেছি যে আমার নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে যে 25 লাখ টাকা যে নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি তার মধ্যেই কোন কোন সোর্স থেকে আমি এটা ব্যয়ের জন্য ব্যয় করব সেটা হলফনামায় দিয়েছি। এটা মনে হয় আর করার প্রয়োজন হয় না। জামায়াতে ইসলামী আপনাকে কোনো টাকা দিচ্ছেন কিনা? এটা তো এখনো পর্যন্ত আমরা কোনো পাইনি, বা মানে সেরকম কোনো মানে মানে নির্বাচনী ব্যয়ে সহায়তা দেওয়ার জন্য জামায়াত ইসলামী আপনাদেরকে কোনো রকম কোনো সহায়তা এখন পর্যন্ত দেন নাই? না, আমাদের মহাসচিব বলছে যে এরকম কোনো মেসেজ বা এরকম কোনো মেসেজ ওনার কাছে নাই। আপনি যে চাকরি করেন বলে হলফনামে উল্লেখ করছেন, সেই চাকরির উৎস, মানে চাকরি থেকে কি এখন ছুটিতে আছেন? হ্যাঁ, আমি ছুটিতেই আছি। ওকে, সেই ক্ষেত্রে আমরা আপনাকে এই বিষয়ে যে শেষ প্রশ্ন করতে চাই সেটা হলো যে আপনাকে কি
সাধারণ জনগণ, এইবার আমরা একটা ক্রাউড ফান্ডিং বা আমেরিকা বা ইউরোপের মধ্যে এইটার কথা খুব শুনছি, সেইটার কোনো ব্যবস্থা আছে? আপনাকে কেউ কি টাকা দিতে পারে, বা আপনি কি কারো কাছ থেকে টাকা নিচ্ছেন, মানে যারা আপনার ভোটার বা যারা আপনার আমাকে শুভানুধ্যায়ী দেয়? আমাকে আমার মুসাল্লিবৃন্দ, শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিভিন্ন মহল থেকেই আমাকে সহযোগিতা করছে, এবং আমাকে দল থেকেও একটা ফান্ডিং করতেছে। দল থেকেও একটা ফান্ডিং করতেছে, এবং বিভিন্ন আপনার যারা শুভানুধ্যায়ী আছে তারাও আপনাকে ফান্ডিং করতেছে, তাই তো? সহযোগিতা করছে। জি। আপনার সাথে আমরা আবার পরে এই বিষয়টি নিয়ে কথা বলবো, কিন্তু আমরা একটু হেলাল ভাইকে জানতে চাই যে হেলাল ভাই, একটি বিষয়, 6টি আসনের প্রার্থী, মানে খুলনার যে 6টি আসন, সেই 6টি আসনের প্রার্থীদের হলফনামা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা। পত্র পত্রিকার তথ্য মতে আপনার বিরুদ্ধে 70টি মামলা রয়েছে, যার মধ্যে 11টি মামলা বিচারাধীন। আমরা যতটা জানি, আওয়ামী লীগ পতনের পর ডক্টর ইউনূস সরকারের সময় বিএনপির বেশিরভাগ যারা নেতৃবৃন্দ আছে তাদের এসব মামলাগুলিকে রাজনৈতিক মামলা বলে খালাস হয়ে গেছে। আপনার মামলা রয়ে গেল কেন? হলফনামা অনুযায়ী আপনার পেশা হচ্ছে রাজনৈতিক কর্মী, সেই ক্ষেত্রে আপনার নগদ আয়টা কিভাবে হয়, মানে হেলাল ভাইয়ের নগদ আয়ের রাস্তাটা কি আসলে? আমি আপনাদের ওইখানে এত টকব্যাক যে আমি আসলে আমার কানে খুব জার্গন তৈরি হচ্ছে, তো পিছন থেকে এখন স্থির হয়েছে। জি, আমি যেটুকু বুঝতে পারলাম, আপনি জিজ্ঞাসা করছেন আবার কি আমার করব প্রথমে, প্রশ্নটা? আমার মনে হয় একটু বুঝতে পারছি মামলার একটা বিষয় জি জি, বলেছেন। 70টার মতো মামলা রয়েছে। 70টার মামলার মধ্যে 11টা মামলা, 70টা, এখন 11টা মামলা এখনো বিচারাধীন। সবার মামলা প্রত্যাহার করা হলো, আপনারটা কেন প্রত্যাহার করা হয় নাই? আপনি লিখছেন যে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার পেশা রাজনৈতিক কর্মী, সেই ক্ষেত্রে আপনার নগদ আয়টা কি করে হয়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রথম বক্তব্য হলো যে আমার এই হাসিনা বিরোধী আন্দোলনে আমার বিরুদ্ধে 200-র উপরে মামলা ছিল। অনেক মামলায় আমি এখন আস্তে আস্তে থেকে খালাস পেয়ে এখন হয়তো এই 70টার মতো আছে। আমার বিচার হয়েছে 3টা মামলায়। আমার 7 বছর কারাদণ্ড হয়েছিল, এখনো বিচারাধীন, অর্থাৎ রায় হওয়ার অপেক্ষায় আছে 11টার মতো মামলা। এগুলো আমি আমার উকিল তথ্য অনুযায়ী জানি, হলফনামা হয়তো দিতে। এখন আপনার মেইন বক্তব্য যে আমার পেশা হলো রাজনীতি, তো রাজনীতি পেশা হলে আপনি আমার টাকার উৎস, এটাই তো আপনার মূল প্রশ্ন মনে হয়। জি, আপনি আপনার নিজেকে পরিচয় দিচ্ছেন রাজনৈতিক কর্মী হিসাবে, তো রাজনৈতিক কর্মী জনাব আজিজুল বারী হেলাল নগদ আয় কিভাবে করেন? হ্যাঁ, আমি আমার হলফনামাটা দিয়েছি যে দেখেন, এই যে আপনার সাথে এখন টকশো করছি, আপনি তো আমাকে কিছু টাকা দিবেন দিবেন না? রাইট। আমি গত 2002 সালে আমি আমি প্রথম টকশোয় বসি। আপনার 2002 সালে, আপনার 3 সালে আমি চ্যানেল আয়ে, জিল্লুর আয়ে প্রথম। তার থেকে এই পর্যন্ত আপনি দেখেন, 5ই আগস্টের পর থেকেই তো আমি এবং আন্তর্জাতিক সেমিনারে আমি যত গেছি, আমি সেদিনও জাপানে কোবে ইউনিভার্সিটি এবং এপি ইউনিভার্সিটিতে লেকচার দিয়ে আসলাম, সেখানেও আমি টাকা পেয়েছি। আমি যত অনলাইন টক শো, অনলাইন কনফারেন্স, যত জায়গা যাই, এই একটা টাকা, আমি সেই টাকাটার হিসাব একদম করে আপনাকে দিয়েছি। আপনি দেখবেন যেটুকু আমার মনে আছে সেটুকু আমি দিয়েছি, এবং সেই টাকার আবার আমি ট্যাক্সও দিয়েছি। এখন আপনি এখন আমার একটা বক্তব্য যে আমি যখন আমার পেশা আমি রাজনীতি লেখি, তখন অনেক বিতর্ক হয়েছিল। 2007 সালে প্রথম যখন সেনাবাহিনী আমাকে গ্রেফতার করে, তখন তারা আমাকে ভোটার আইডি কার্ড করতে এসেছিল জেলখানার ভিতরে। তখন আমি বলছিলাম আমার পেশা রাজনীতি, কারণ আমি ব্যবসা বাণিজ্য ওইভাবে করি না। আমি এখন ভুয়া একটা ট্রেড লাইসেন্স বানাবো, ভুয়া এগুলো বানানো বাংলাদেশে সম্ভব, মিথ্যার আশ্রয় নেই। এই জন্য আমি প্রকৃত বললাম যে আমি ভাই রাজনীতিবিদ। এখন উনি বলছে রাজনীতিবিদ পেশা হতে পারে না, আমি তাকে যুক্তি দিয়ে দেখালাম যে হ্যাঁ, রাজনীতিবিদও একটা পেশা হতে পারে। রাজনীতি কোনো আবেগ বা প্যাশন বা নেশা এসব বিষয় না, না রাজনীতি একটা না পেশা হতে পারে, না, কিন্তু একটা হেলাল ভাই, জীবিকা দিতে হেলাল হয়। ভাই, এটা একটা একাডেমিক ডিসকাশন, না এটা একটা একাডেমিক ডিসকাশন। না হেলাল ভাই, এইটা ঠিকই আছে, রাজনীতি পেশা হইতে পারে তখনই যখন আপনার, মানে পেশা বলতে তো বুঝি যে আপনি এই দলটার জন্য আপনি একটা কাজ করেন, এই দলটা থেকে আপনাকে একটা বেতন দেওয়া হয়, এরকম লক্ষণ কিন্তু আছে। আমাদের দেশের কমিউনিস্ট পার্টিতেও কিন্তু হোল টাইমারদেরকে টাকা দেওয়া হয়। আপনি বলছেন যে আপনি রাজনীতি পেশা থেকে একটা টাকা পান না, তাহলে আপনার পেশা বলা উচিত টকশো করা, তাই না? যেহেতু টকশো না থেকে না, বা সেমিনার অ্যাটেন্ড করা। এখানে ডিফার করছি।
জি আপনি যদি আবুল মকসুদের বইটা পড়েন, তিনি হ্যাঁ কিন্তু এটা নিয়ে ব্যাপক লিখছে, এটা একটা বিতর্ক হয়েছে। হুম আবুল মকসুদের একটা লেখা পড়বেন যে হুম ডাক্তার একজন পেশাজীবী, হুম একজন ইঞ্জিনিয়ার পেশাজীবী, শিক্ষক পেশাজীবী, তার থেকে জীবিকা নির্বাহ হয়, কিন্তু রাজনীতিবিদ পেশাজীবী সেখান থেকে জীবিকা নির্বাহ হয় না। হুম তাহলে এখন কোশ্চেন করতে পারেন যে রাজনীতিবিদ কিভাবে টাকাটা পায়। আমি তখন বললাম যে রাজনীতিবিদের যে আপনার ওই যে বাইরের যে কাজগুলো আছে, যে ওকে এক্সট্রা অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যেমন আমি কোন টক শোতে বলেন, সেমিনারে বলেন, রাউন্ড টেবিলে বলেন, কোথাও লেকচারার ইনভাইটেশন যদি পাই লেকচার হিসেবে, তখন আমি একটা সম্মানই পাই। এছাড়াও আপনার প্রত্যেকের একজন পারিবারিক বন্ধু থাকে, নিজস্ব বন্ধু থাকে, যেগুলো আমরা আসলে আনতে পারি না, ওকে যে তাই না? বুঝতে কিন্তু পারছি, মানে মানে ঘটনা হইতেছে যে আপনি পেশা হিসেবে একজন রাজনৈতিক কর্মী বলতেছেন, কিন্তু আয় আপনার হইতেছে হচ্ছে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে, টক শোতে অংশগ্রহণ করে, বা বিভিন্নভাবে আর কোনোভাবে লেকচার দিয়ে, সেইগুলি হচ্ছে আপনার আয়। তো সেইটা আমি ঠিক জানি না। তবে হেলাল ভাই, আমার একটা সাজেশন থাকবে হচ্ছে যে হেলাল ভাই, আপনি তো, বা আমার একটা পরামর্শ থাকবে, আপনারা যদি ফুল টাইম রাজনীতিবিদ হন তাহলে সেইটার কোনো সুযোগ থাকে কিনা যে দল থেকেই কোনো রকম বেতন বা কার্যক্রমের মধ্যে থেকে অংশগ্রহণ করা। আমি জানি না মানে এটা সম্ভব কিনা। হাওয়েভার আমি এটা আসলে আমি ব্যক্তিগতভাবে কারণ কারণ এই আপনি আমাদের যত কথা বললেন সেটা হয়তো আমি খুব সহজ মনে মেনে নিলাম, আমাদের দর্শকরা বলছেনও সেটা, যে আমি খুব সহজ লোক এখন, সেই জন্য খুব সহজে মেনে নিলাম। যেমন আমাদের একজন দর্শক বলছেন, উনার নাম মাহিদুল হাসান, না মাহাদি হাসান, খালেদ ভাই আপনার টকশো আমি নিয়মিত দেখি, আগে অতিথি যেই হোক প্রশ্ন হতো সমান ও কঠিন, সেটাই সোর শক্তি ছিল। ইদানিং ব্যক্তিভেদে নরম ও কঠিন প্রশ্নের পার্থক্য চোখে পড়ে, যা দর্শক হিসেবে হতাশ করে। তিনি, আমার ধারণা তিনি আপনাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি বোধহয় আপনাকে একটু নরম প্রশ্ন করলাম। আমি জানি না আমি জানি না হেলাল ভাই, কঠিন প্রশ্ন কি হতে পারে সেটাও আমি জানি না, কিন্তু আমি আপনার কাছে আসছি। আমি আশা করতেছি, খুবই আশা করতেছি, আমি আশা করতেছি যে মাওলানা ইউনূস আহমেদ শেখ এখন আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং আমরাও উনাকে শুনতে পাবো। জনাব ইউনূস আহমেদ শেখ, দেখেন, আমি যদি পলিটিক্স না করতাম, আপনি কি আমাকে ডাকতেন এই টক শোতে? বলেন। না, ডাকতাম না, টাকাটা কি দিতেন আমাকে? টাকাটা পেতাম? না। আপনি 5ই আগস্টের পরে আমি যত টক শো করেছি, আমি দেখলাম 6-7 লাখ টাকা মনে হয় দেওয়া হয়েছে আমার ওই যে ইয়ার। আমি তো তার চেয়ে বেশি পাই, আমি তো তার থেকে বেশি আমার পাই। কোনো আপত্তি নাই তো, কিন্তু পেশা বলতে আমি বুঝি তখন আপনি লিখেন যে আপনার আয় টকশো থেকে হয়, আপনি বক্তৃতা দিয়ে টাকা আমি লিখছি পান, তো। আপনি রাজনৈতিক কর্মী পেশাটা আমার কাছে মনে হয় পেশা তখনই হয় যে পেশা থেকে আমি আসলে টাকা পাবো। যাই হোক হেলাল ভাই, এইখানে একাডেমিক আলোচনা হতে পারে যে পেশা আচ্ছা কাহাকে বলে, এটা একটা আলোচনা। এই ছোট্ট পরিসরে আমরা আলোচনা করতে পারবো ওকে না। ঠিক আছে, তবে আমরা অন্য অন্য আমার বিষয়। পাসপোর্টেও দেখবেন, আমার পাসপোর্টেও লেখা আছে পেশা রাজনীতি। ওকে, ও আমি এটা অনেক রাজনীতিটা established করেছি। রাজনীতিটা পেশা হতে পারে কিনা সেটা আমি আপনার কাছে শুনে নেব। মাওলানা ইউনূস আহমেদ শেখ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আলী ভাই, আমি শুনতে পাচ্ছি। মাওলানা ইউনূস আহমেদ শেখ, আমরা দুটো বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। প্রথম বিষয়টি হচ্ছে যে আপনি হাঁ ভোটের প্রচারণায় অংশ নিচ্ছেন কিনা। দুই হচ্ছে দুই নাম্বার বিষয়টাই হচ্ছে আপনি হাঁ ভোটের প্রচারণায় অংশ নিচ্ছেন কিনা, এবং দুই হচ্ছে আওয়ামী লীগের ভোট আকর্ষণ করার জন্য আপনি আওয়ামী লীগের ভোট আলাদা করে চাইছেন কিনা। ধন্যবাদ। হাবটের বিষয়ে আমরা প্রচার করতেছি এবং হাবট দেওয়ার জন্য আমরা মানুষদেরকে বলতেছি। আর যেটা জানতে চেয়েছেন আওয়ামী লীগের ভোট, যেহেতু সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, আমি এখানে কোনো বিভেদ দেখতে চাই না, বিভেদ সৃষ্টি করতেও চাই না। সর্বস্তরের মানুষকে আমরা সম্ভবভাবে দেখেই তাদের থেকে আমরা ভোট আশা করতেছি এবং ভোট চাচ্ছি। সর্বস্তরের মানুষকে আমরা সম্ভবভাবে দেখেই তাদের থেকে আমরা ভোট আশা করতেছি এবং ভোট চাচ্ছি। মাওলানা ইউনূস শেখ, আমি আরেকটি বিষয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই, যেহেতু আপনাকে পাইলাম, সেটা হচ্ছে নির্বাচনী হলফনামার তথ্য মতে আপনি ব্যবসা করেন। নির্বাচনের খরচ কি আপনি বহন করছেন নাকি দল থেকে কোনো সহায়তা করা হচ্ছে? আমি একটু মাঝখানে বলে রাখি আবির ভাই, আপনি আমাকে ওই যে আমার ইয়ারপিসটা একটু দিয়ে যান তো। আমি একটু মাঝখানে বলে রাখি আবির ভাই, আপনি আমাকে আমার ইয়ারপিসটা একটু দিয়ে যান তো। আমি একটু মাঝখানে
জি, মাওলানা ইউনুস শেখ। জি জি, হ্যাঁ, আমি নিজের থেকেও কিছু খরচ করছি এবং আমার হিতাকাঙ্ক্ষী যারা আছে, বিশেষ করে আপনারা জানেন আমাদের সংগঠন দলীয় কর্মীদের সহযোগিতা থাকে, যারা নেতা কর্মী তারা সহযোগিতা করেন, সেই সাথে আমাদের আপনজন পরিবার পরিজন যারা আছেন বন্ধু বান্ধব তারাও সহযোগিতা করতেছেন। আর দলের থেকেও কিছু আমরা পাচ্ছি, এছাড়া যদিও তার পরিমাণটা কম, তবু আমরা সব সমন্বয় করে আমরা নির্বাচনটা পরিচালনা করার চেষ্টা করতেছি। আপনাকে ধন্যবাদ জনাব ইউনুস আহমেদ শেখ। আপনাকে আমরা এই পর্যায়ে আমরা একটু মাওলানা এস এম সাখাওয়াতকে একটু শুনতে চাই যে জনাব এস এম সাখাওয়াত হোসেন, আপনারা বলছেন 10 বা 11 দলীয় জোটের সব দলই বলছে আসলে আপনাদের জোট আদর্শগত নয়, এটা শুধু নির্বাচনী সমঝোতা। আপনাদের সঙ্গে আগে থেকেই মানে এটা মাওলানা সাখাওয়াতকে যেহেতু আমি আগে থেকে ফলো করি সেজন্য আমি জানি যে জামায়াতের আকিদাগত কিছু মত পার্থক্য রয়েছে। জামায়াত যা বলছে তারা সংসদীয় গণতন্ত্র, জুলাই সনদ মেনে রাষ্ট্র চালাবে। আপনারা এইসব বিষয়ে একমত কিনা? খেলাফত ছাড়া অন্য কোনো ব্যবস্থার প্রতি আপনি বা আপনার দল আস্থা রাখে কিনা? আমরা একটু মাওলানা সাখাওয়াতকে শুনতে চাই। বিষয়টা হলো, আমরা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ করে আসছি, কিন্তু আমরা অতীতে 4 দলীয় জোট গঠন করেছিলাম, তখনও জামাত ইসলামও আমাদের সঙ্গে ছিল, ইসলামী ঐক্য জোট ছিল, তো মোট 4টি দল ছিল। তো জামাত ইসলামের সাথে রাজনৈতিক ঐক্য হয়েছিল। তো এখনো আমরা যেটা করছি যে এটা রাজনৈতিক ঐক্য, এটা আদর্শিক ঐক্য না। যেহেতু মানে স্বাধীনতার পরবর্তী 54 বছরে দেশের উন্নয়নে এবং যখন যে দল ক্ষমতায় আসছে পালাক্রমে, কেউ এদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন, মানুষের অধিকার নিশ্চিতকরণ, চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত দেশ গড়া, এ ব্যাপারে তারা কার্যকর ভূমিকা রাখেনি। তাই আজকে যারা স্বাধীনতার সার্বভৌমত্বকে লালন করে, জুলাই আন্দোলনকে লালন করে, যারা দেশপ্রেমিক, এই সমস্ত লোকের সমন্বয়ে এবং কয়েকটি ইসলামিক দলের সমন্বয়ে 11 দলীয় জোট গঠন হয়েছে। এটা রাজনৈতিক ঐক্য, এটা আদর্শিক বা ইসলামিক ঐক্য না, এটা রাজনৈতিক না। ঐক্য। কিন্তু মাওলানা সাখাওয়াত, আমি আপনার একটা জনসভার বক্তব্যের ভিডিও দেখতেছিলাম, সেখানের মধ্যে আপনি বলতেছিলেন যে আপনাদের জোট বিজয়ী হলে ইসলামী সরকার গঠন করবেন। এই ইসলামী সরকার বলতে আপনি কি বুঝতে চাইছেন? মানে এই ইসলামী সরকারটা কি জামায়াতে ইসলামীর ইসলামী সরকারের মতো একই রকম, নাকি এইটার মধ্যে কোনো পার্থক্য আছে? যেমন আমি আপনাকে একদম ধরাই দেই যে গত কয়েক মাস ধরে হেফাজতে ইসলামের আমির এমন বক্তব্য দিচ্ছেন যে জামায়াত ক্ষমতায় গেলে আকিদার অনুসারীদের বিপদ হতে পারে। জামায়াত আবার নির্বাচনী ইশতেহারে জানিয়েছে তারা ক্ষমতায় গেলে নারীদের মন্ত্রী করবে, নারীদের চাকরি বাকরি পরিবেশ নিরাপদ করতে আরও নজর রাখবে। এসব বিষয়ে আপনারা একমত কিনা? মানে আপনারা একই জায়গায় আছেন কিনা? আপনাদের ইসলামী সরকার আর জামাতের ইসলামী সরকার একই কিনা? আসলে ইসলামী সরকার, আমরা মদিনার ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন যে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, আমরা সেটাই প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু সেটা ধাপে ধাপে, একেবারে নয়, পর্যায়ক্রমে। আজকে আমরা যেটা করেছি, আজকে অতীতে যে সমস্ত দল ক্ষমতায় গেছে তারা যেহেতু দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন তথা মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, এজন্য যারা আজকে সমমনা ইসলামী দল এবং মানে দেশপ্রেমিক দলগুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এটা রাজনৈতিক ঐক্য। এখানে একদিনেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এমনটি না, বরং এটা আমরা পর্যায়ক্রমে এটাকে আমরা প্রতিষ্ঠা করব, এটাই আমাদের মানে অঙ্গীকার। মাওলানা সাখাওয়াত, আমি একটু মাওলানা ইউনুস আহমেদ শেখও যদি আছেন সেখানে, সেই জন্য আমি একটু জানতে চাইবো যে মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী সরকার প্রতিষ্ঠা করেছেন বলছেন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার তো
কীরকম সেই রাষ্ট্র ব্যবস্থা ছিল সেইটার অনুবাদ বা অনুসার আমরা এক এক জায়গায় এক এক রকম দেখতে পাই। মানে মানে এটার ব্যাখ্যা বা এটা যেহেতু আমরা চোখে দেখি নাই, আমরা এক এক কিতাবে এক এক স্কুলে এক এক রকমভাবে পড়তে পারি। আপনাদেরটা কীরকম সেইটার জনাব ইউনূস আহমেদ সাহেবও এটাকে সমর্থন করেন কিনা সেইটা আমরা একটু খেয়াল করব। আপনি কি একটু বলবেন যে সেই রাষ্ট্রটা আসলে কেমন? সেই রাষ্ট্রের ক্ষেত্রে কয়েকটা জায়গায় যে ধরেন সেখানে নারীদের মন্ত্রী করা সম্ভব কিনা, নারীদের চাকরি বাকরি পরিবেশ নিরাপদ করা সম্ভব কিনা, একই রকম শিক্ষা ব্যবস্থা থাকা সম্ভব কিনা, আমরা এই পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থা অনুসরণ করব নাকি আলাদা করে আমাদের শিক্ষার কার্যক্রম করব, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কীরকম হবে, সেই সব ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থা কীরকম হবে, সেই সব ক্ষেত্রে আপনাদের ধারণাটা শুনে আমরা একটু জনাব ইউনূস আহমেদ শেখের ধারণাটাও একটু শুনতে চাই। যেহেতু আল কোরআনে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলানা সাখাওয়াত যদি আগে বলতেন, জনাব ইউনূস শেখ কি আগে বলতে চান? ঠিক আছে, জনাব ইউনূস শেখ বলেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন সেভাবেই দৃঢ়পদ থাকবেন, ইস্তেকামতের সাথে থাকবেন, একটুও কম বেশি করা যাবে না, সালাসালি বাড়াবাড়ি করা যাবে না। তা আমরা চাই যে ইসলাম আমরা যেভাবে পেয়েছি সেভাবেই দেখতে চাই, সেভাবেই আমরা প্রতিষ্ঠা করতে চাই। এখানে কোনো কাটছাঁট করা বা যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা ইসলামকে ভিন্নভাবে সাজাতে চাই না, আমরা যেমনটা পেয়েছি তেমনটাই বাস্তবায়ন করতে চাই। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর নারীদের বিষয় যেটা বলছিলেন, হ্যাঁ, এক শ্রেণীর মানুষ নারীদের বিষয়ে তারা সংসার সমাজে সেটাও যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, নারীদের বিষয়ে বলা হয় থাকে যে ইসলাম প্রতিষ্ঠা হলে নারীরা বঞ্চিত হবে, অধিকার বঞ্চিত হবে। তা আমরা মনে করি ইসলাম প্রতিষ্ঠা হলে নারীদের অধিকার বেশি পাবে। তারা যদি নারীরা দুর্বল, দুর্বলের অধিকার বেশি, সবলের দায়িত্ব বেশি। পুরুষ হলো সবল, তাদের দায়িত্ব বেশি। ইসলাম প্রতিষ্ঠা হলে নারীদের অধিকার আর বেশি পাবে তারা। তবে আমাদের এতটুকু কথা, নারীরা ব্যবসা করতে পারবে, শিক্ষা দিতে পারবে, শিক্ষা নিতে পারবে, সবকিছু করতে পারবে, উপার্জন করতে পারবে। তো আমাদের এতটুকু কথা, শালীনতা বজায় রেখে ইসলামের যে সীমাবদ্ধতা আছে, শরিয়াতে যে নিয়ম কানুন আছে, এটা মেনে শালীনতা বজায় রেখে সবকিছু তারা করতে পারবে। অশালীন কোনো পোশাক, অশালীন কোনো আচরণ তাদের থেকে প্রকাশ পাবে না। এভাবে আমরা নারীদের অধিকার দিতে চাই, আবরু ইজ্জত সম্মান নিয়ে তারা বসবাস করবে। আমি যদি স্পেসিফিক জানতে চাই যে জামাতে ইসলামীর আমির যেরকম বলছেন যে নারীদের পক্ষে জামায়াতের আমির হওয়া সম্ভব না বা দেশের নেতৃত্বে যাওয়া সম্ভব না, জামাতে ইসলামী সেই ব্যাপারটাই তো আপনারা সমর্থন করেন, তাই তো? মানে না, আমরা বলতে চাই নারীরা পরামর্শ দিতে পারবে, যে কোনো জায়গায় দায়িত্ব পেলে, প্রাপ্তা হলে তারা পরামর্শ দিতে পারে। নারীদের বিষয় যেটা বলা হয়, কওমের নেতৃত্ব তারা দিতে পারবে না। আর রিজাল কওমুন আলান নিসা, কওমের নেতৃত্বের ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে। অন্যান্য সর্ব বিষয়ে তারা মাশওয়ারা দিতে পারবে, পরামর্শ দিতে পারবে। ইসলামের ইতিহাসে অনেক জায়গায় এটা পাওয়া যায়। কাজেই তাদের পরামর্শ নেওয়ার জন্য যেখানে যতটুকু প্রয়োজন সেটা নেওয়া যাবে। শুধু জাতীয় নেতৃত্বে অর্থাৎ কওমের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে। আমরা এইভাবেই আমরা বিষয়টাকে দেখি। কওমের নেতৃত্বের ক্ষেত্রে মানে নিষেধাজ্ঞা আসছে, সেটা আপনারা এরকম করে দেখেন। জাস্ট একটু জানার জন্য মাওলানা ইউনূস আহমেদ শেখ, তাহলে একটা ব্যাখ্যায় যে আমরা দেখছি যে মাওলানা আশরাফ আলী থানভী এরকম বলছেন, যেহেতু সূরা আন নামলে বিলকিস রানী
রানী বিলকিসের কথা বলা হয়েছে এবং রানী বিলকিসকে আসলে নেতৃত্বের ব্যাপারে কোনো ইয়া করা হয় নাই, সেইটা কি মানে তাহলে ভুল, মানে উনার ব্যাখ্যাটা তাহলে ঠিক না? বিষয়টা হলো, আপনারা জানেন বারবার করে কিতাব নাজিল হয়েছে। যে কিতাব নাজিল হওয়ার পরে পরবর্তী কিতাব নাজিল হলে পূর্বের অনেক বিষয় কিন্তু মানসুখ হয়েছে, রহিত হয়ে গেছে। সর্বশেষ ইসলাম যখন আসছে, আল কোরআন নাজিল হয়েছে, তখন যে বিধানটা আমাদের সামনে পেশ করা হচ্ছে, এইটা আমরা এখন অনুসরণ করতে পারি। পূর্বের অনেক বিধান অনেক কিছুই ছিল। হয়তো ঈসা আলাইহিস সালামের জামানা একরকম ছিল, মুসা আলাইহিস সালামের জামানা একরকম ছিল। সবকিছুর পরে ইসলাম আসার পরে, আল কোরআন নাজিল হওয়ার পরে সর্বশেষ যেটা আসছে, পূর্বের অনেক কিছু রহিত হয়ে গেছে, সর্বশেষ যা আছে সে তার উপরে এখন আমরা আলোচনা আমল করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই। আহ, আমি আমি মাওলানা ইউনুস শেখ, আমি শুধু জানতে চাইছিলাম যে আমি কিন্তু এখন মাওলানা আশরাফ আলী থানভী পড়তেছি, উনি বলতেছেন যে বর্ণনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মহিলার নেতৃত্ব চলতে পারে। তাহলে এটা ঠিক না, উনার বক্তব্যটা, উনার এই জায়গাটায় উনি ভুল। ওনার আলোচনার দৃষ্টিভঙ্গি উনি উল্লেখ করেছেন। আমাদের মৌলিক কথা হলো, ইসলাম সর্বশেষ যেটা বিধান দিয়েছে আল কোরআন, সেটি আমরা অনুসরণ করব। তো ব্যাখ্যা বিশ্লেষণে অনেক মতপার্থক্য থাকতেই পারে, তোমার সমালোচনা করব না। তো বিষয়টা হলো, আমরা বর্তমানে এভাবেই দেখতে চাই যে নারী প্রেসিডেন্ট হবে না, প্রধানমন্ত্রী হবে না, আমি তো অন্য জায়গায় তাদের মানে অবস্থান থাকবে ইসলামের এবং তারা বিশেষজ্ঞ পরামর্শ নই, দিতে কিন্তু পারে। আমার এইটা একটু বোঝাটা একটু জরুরি বলে আবার আপনাকে একটু স্ট্রেস করতেছি। তাইলে যে সূরাটার মধ্যে যে রানী বিলকিসের কথা আছে 27 নম্বর সূরাতে, আন্নামালের মধ্যে, ওইটার ক্ষেত্রে আমরা কি করব? মানে ওইটা আমরা আমলে নিব না? কোরআনে সূরা আছে 27 নম্বর সূরা। না, না, এটা আল কোরআন নাজিল হওয়ার অনেক আগের ঘটনা। সেটা আমি আবার বলছি, যে পূর্বের অনেক বিধান রহিত হয়ে গেছে আল কোরআন নাজিলের। তো রানী বিলকিসের ঘটনা ছিল অনেক আগের ঘটনা, সুলাইমান আসসালামের সময় ঘটনা। তো ওইটা এখন আমরা রহিত আকারে ধরে নিতে পারি আল কোরআন নাজিল হওয়ার পর। কিন্তু রোহিতের বিষয়টা কোরআনে থাকার কথা না? যদি রোহিত হইতো, আপনি কি কোরআনের এরকম কোনো আয়াত আমাদেরকে বলবেন যেখানে বলা হয়েছে যে নারী নেতৃত্ব নিষিদ্ধ? হাদিস শরীফ আছে, বুখারী শরীফের হাদিসে, যে যে কওমের নেতৃত্ব দিবে কোনো নারী, সেই কওমের ভালাই হবে না। এর আলোকেই উলামায়ে কেরাম বলেন যে নারী নেতৃত্ব হারাম। তবে নারী অন্যান্য জায়গায় তারা অবস্থান নিতে পারবে, দায়িত্ব নিতে পারবে, সেখান থেকে তারা পরামর্শ দিতে পারবে, এই সুযোগ তাদের আছে। কিন্তু কওমের নেতৃত্ব দানের ব্যাপারে এখানে নিষেধ আছে। আর কোরআন পাকে আয়াতে এতটুকু বলা আছে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, অর্থাৎ নারীদের উপর প্রাধান্য পাবে পুরুষের কর্তৃত্ব, এটা কোরআনে পাকে পাওয়া যায়। কিন্তু সূরা নিসার এই পাঠে তো আমার কাছে মনে হয় এটা দাম্পত্য জীবনে বা একজন পুরুষ এবং একজন নারীর ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে সেটা বলা হয়েছে। সেটা কি কওমের ক্ষেত্রেও বলা হয়েছে? না, একটা আয়াতের অর্থ শুধু একই জায়গায় যে বাস্তবায়ন হবে এটা না, ব্যাপক অর্থ হয়। তা ব্যাপক অর্থে যখন ধরি, তখন টোটাল জনগোষ্ঠীর বিষয়ে সেটা বিবেচনায় আসে এবং সেটা বর্তায়।
ওকে, ঠিক আছে। মাওলানা ইউনুস আহমেদ শেখের কথা আমাদের কাছে পরিষ্কার। আমরা একটু মাওলানা সাখাওয়াতের কাছে যেতে চাই। জনাব আজল বারী হেলালের কাছে আসার আগে, জনাব আজল বারী হেলাল, আমরা জনাব এম সাখাওয়াত, আপনিও কি এই বক্তব্যের সাথে একমত কিনা? আপনি জনাব ইউনুস আহমেদ শেখের কাছে যখন তিনি কওমের নেতৃত্বের ব্যাপারে কথা বলছিলেন, তখন আমি আবার এই কোটটি পড়তে চাই। সেই কোটটি হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভীর। সকল বিবেচনা করেই, কারণ হচ্ছে যে তিনি যখন এটি লিখছেন তখন এই 100 বছরের মধ্যে এটি বলা, যে আমি তাকে কোট করছি, কোরআনে আছে বিলকিস তার সভাসদগণকে বলেন, আপনাদের উপস্থিতি ব্যতীত আমি কোনো বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করি না। এই উক্তি থেকে প্রমাণিত হচ্ছে সেই রাষ্ট্রের রাষ্ট্রীয় পদ্ধতি শাসনতন্ত্র অনুসারেই হোক বা বিলকিসের স্বাভাবিক অনুসৃত নীতি অনুসারেই হোক গণতান্ত্রিক পদ্ধতির অনুরূপী ছিল। বিলকিসের মুসলমান হবার পর তার রাষ্ট্রাধিকার কেড়ে নেবার কোনো প্রমাণ নেই, বরং তার রাজ্য যে আগের মতোই বহাল ছিল, ইতিহাসে তার যথেষ্ট প্রমাণ আছে। বিলকিসের রাজত্বে ও রাজ্য শাসন পদ্ধতির প্রতি কোরআনে কোনোরূপ অবজ্ঞা বা অসমর্থন জ্ঞাপন করা হয়নি। সুতরাং বর্ণনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মহিলার নেতৃত্ব চলতে পারে। দৈনিক আজাদ 22 অক্টোবর 1964, তিনি এই বক্তব্য, তাকে কোট করা হচ্ছে তখন যখন রাষ্ট্রপ্রধানের পদে মহিলা নির্বাচন জায়েজ 10 জন আলিম এই বক্তৃতা দিচ্ছেন। আমি মাওলানা সাখাওয়াতের কাছে প্রশ্নটি আরেকটু ইলাবোরেট করতে চাই। যে ক্ষেত্রে কোরআনের, আমি জানি না সূরা নিসার যে জায়গা বলা হচ্ছে যে নারী নেতৃত্ব করা যাবে না, সেই জায়গা অনুসারে গণতন্ত্রকে কিভাবে আপনারা সাপোর্ট করেন? 1, 2, জামায়াতে ইসলামী যখন একজন নারী প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে বা জোটে যোগ করছিল, তখন এটা অন্যায় হয়েছিল কিনা? যারা মাওলানা সাখাওয়াত হোসেন। বিষয় হলো, গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের বাংলাদেশ। আসলে গণতন্ত্রকে যে মানে যেভাবে আমাদের দেশে প্রচলিত, এটা আসলে ইসলাম সমর্থিত না। কিন্তু আমরা এর ভিতরে থেকেই আমরা জনগণকে আমরা পুরোপুরিভাবে ইসলামিক নীতির দিকে আমরা তাদেরকে আকৃষ্ট করে, ইসলামী নীতিতে উদ্বুদ্ধ করে আমরা প্রকৃত ইসলামাইজ করতে চাই। তো তার জন্য আমাকে যদি নির্বাচন বর্জন করতে হয়, তাহলে আমি জনগণের কাছে দ্বার প্রান্তে আমি পৌঁছতে পারবো না। এই জন্য আমরা এই প্রক্রিয়ার মধ্যে আমরা অংশগ্রহণ করে, আমরা জনগণকে উদ্বুদ্ধ করে, আমরা ইসলামকে পরিপূর্ণ সঠিক ইসলামকে তাদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে এর সমর্থক বানিয়ে একটি পর্যায়ে যে খাঁটি ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিন যেভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন এবং শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সেদিকেই সবাইকে আমরা উদ্বুদ্ধ করে আনতে চাই। আমরা নারীর ব্যাপারে যে কথাটা বলা হয়েছে, না, এই বিষয়টা একটু যদি মাওলানা সাখাওয়াত এই বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন, যে গণতন্ত্র আপনার ইসলামে সাপোর্ট করে না বা গণতন্ত্র ইসলামের মধ্যে জায়েজ না, তা আপনার একটা না জায়েজ জিনিসের মধ্যে দিয়ে গিয়ে একটা মানে ইসলামিক শাসনের দিকে জনগণকে আনতে চাচ্ছেন। আপনারা একটা অভ্যুত্থান করেন, জনগণকে বুঝান, মানে অভ্যুত্থান মানে কোনো সশস্ত্র অভ্যুত্থানের দরকার নাই, জনগণকে বুঝান যাতে ইসলাম কায়েম হোক। কিন্তু আপনারা গণতন্ত্রের মধ্যে গিয়ে যদি সেই গণতন্ত্রকে অস্বীকার করেন, তো সেইটা মুনাফিকি হয় কিনা মাওলানা সাখাওয়াত? বিষয়টা হলো যে অভ্যুত্থান, এটা তো এটা করতে গেলেও একটা জনসমর্থনের দরকার। আর সে জনগণ আজকে উদ্বুদ্ধ যে এই নির্বাচনের মাধ্যমে জনগণ একটা জায়গায় আসে। আমরা জনগণকে সেইভাবে এক জায়গায় নিয়ে এসে আমরা জনগণকে উদ্বুদ্ধ করে আমাদের সাথে সংশ্লিষ্ট করে আমরা পরবর্তীতে ওই যে কথা বলছেন একটা অভ্যুত্থান, সেদিকে আমরা কিন্তু একটু আগে মাওলানা সাখাওয়াত একটু আগে আপনি বলতেছিলেন যে আপনি জুলাই সনদ বা জুলাই চার্টারকে আপনি হ্যাঁ বলতে বলবেন, যে গণভোটের যে হ্যাঁটা, সেই গণভোটের হ্যাঁটা বললে এটা তো আরো বেশি গণতন্ত্রের কাছে যাওয়া, আরো বেশি মানে যেটাকে আপনারা মানে অ ইসলামিক শাসন ব্যবস্থা বলতেছেন, রাষ্ট্র ব্যবস্থা বলতেছেন, সেটার দিকে যাবে। তো আপনারা দুইটা এরকম একটা দ্বিচারী অবস্থান আপনারা কেন নিবেন? আপনারা কি জনগণকে বলতেছেন যে গণতান্ত্রিকভাবে আপনারা আমাদের ভোট দেন, তারপর আমরা গণতন্ত্রই পাল্টাই দিব, আমরা একটা খেলাফতের মধ্যে চলে যাব? এটাকে আপনারা জনগণকে বলতেছেন? আমরা বিষয় হলো আমরা দীর্ঘ 16-17 বছর পর্যন্ত
যে যে দুঃশাসন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা বিএনপি সহ আমরা বিরোধী দল সমূহ আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু সে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের পতন পতন হয়নি। তো একটা কথা আছে, যদি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো এই অবস্থাটাই তাদের উপরে বর্তাইছে, যে কিছু ভার্সিটি, কলেজ, মাদ্রাসার ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে কিছুদিন আন্দোলন করছে। তো তাদের যেহেতু ওই শের যে পুড়ে গেছে, তাদের পাপের মানে পরিপূর্ণ হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের পতন ঘটিয়েছে, ফ্যাসিস্টের পতন হয়েছে। এখন একটা সময় আসছে যে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে গড়া এবং দেশের পরিবর্তন আনার জন্য এবং কাঙ্ক্ষিত মানে যে স্বাধীনতা পরবর্তীত মানুষের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা পূরণের জন্য আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্য গড়ে উঠেছি। এই ঐক্যের মাধ্যমে আমরা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা দুর্নীতিকে ইগনোর করতে চাই, আমরা চাঁদাবাজিকে চিরতরে আমরা এটাকে বন্ধ করতে চাই এবং দুর্নীতি মুক্ত উন্নয়ন করতে চাই এবং দেশের মানে দেশকে মানে গঠন করার জন্য এবং দেশের সকল ধরনের সমস্যা সমাধানের জন্য যা কিছু প্রয়োজন সেটা আমরা করতে চাই। মাওলানা সাখাওয়াত, এইটা ঠিকই আছে। আমি যেটা বুঝতে চাইতেছিলাম যে আপনারা যে শাসন ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন চান, সেটিকে আপনারা জনগণকে বলতেছেন যে আপনারা গণতান্ত্রিক ব্যবস্থায় যে আপনারা বিশ্বাস বা আস্থা কোনোটাই রাখেন না, সেটাকে আপনারা বলতেছেন? আমরা তো এখন যে নির্বাচন, এটা আমরা গণতন্ত্রের মাধ্যমেই এই নির্বাচনে আমরা মানে এর মধ্যে আমরা প্রবেশ করেছি। আমরা এই নির্বাচন এভাবেই আমরা নিয়ে আসতে যাচ্ছি এবং এর মাধ্যমে জনমত তৈরি করার মাধ্যমে আমরা ধাপে ধাপে মানুষকে বুঝায় ইসলামের পথে সঠিক মানে তাদের নিয়ে। ঠিক আছে, আপনিও কি ঠিক আছে, এটা বুঝতে পারলাম। গণতন্ত্রের ক্ষেত্রে আপনারা আসলে গণতন্ত্র প্রক্রিয়ায় যদি জনগণ আপনাদেরকে ভোট দেয়, তাহলে গণতন্ত্র যে পরবর্তী ধাপ, যেটাকে আপনারা গণতন্ত্র প্লাস বলতেছেন বা গণতন্ত্র বলতেছেন না যেটা, সেইটার মধ্যে আপনারা যাবেন, সেটাও ঠিক আছে। ইসলামের নারী নেতৃত্ব কওমের নেতৃত্ব দিতে পারবে না, জনাব ইউনূস আহমেদ শেখ বলতেছেন, সে বিষয়ে আপনি একমত কিনা ছোট করে যদি বলতেন। আসলে বিষয় নেতৃত্ব, এটা যেমন একটা মসজিদের ইমাম নিয়োগ করা হয়, সে কিন্তু একজন আলেম হয়, হাফেজ হয়, তাকেই কিন্তু মসজিদের নেতৃত্বে নিয়ে আসা হয়, তাকে ইমাম বাছাই করে তার দক্ষতা, যোগ্যতা, তার আমল, আখলাক মসজিদে অর্থাৎ ইমাম করা হয়, খতিব করা হয়। রাষ্ট্র এটা 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 যেমন এই মসজিদ, এটা একটা ছোট মসজিদ, আর রাষ্ট্র একটা বড় মসজিদের আদল। তো সেখানে নেতৃত্বটাও ওরকম সৎ, যোগ্য এবং আদর্শবান লোকের নেতৃত্বের মাধ্যমে যদি আমরা দেশে নেতৃত্বে নিয়ে আসি, তাহলে দেশটা যে হবে সঠিকভাবে পরিচালিত, যে হবে পুরুষ, তাই তো? যে হবে পুরুষ। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওই ফাতেমা জিন্নার সময়ও এই যে আমি আশরাফ আলী থানভীকে কোট করলাম, সেই কথাই উঠছিল। তাহলে আপনিও মনে করেন যে আসলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নারী নেতৃত্ব দিতে পারে না, তাই তো? ইসলামে নিষেধ আছে। জি, রাষ্ট্রীয় পর্যায়ে মানে নারী নেতৃত্বটা ওইভাবে গ্রহণযোগ্য না। ওকে, রাষ্ট্রের প্রধান হবে। ওকে, সেই ক্ষেত্রে জামাতে ইসলামী যে আপনারাও সেই জোটে ছিলেন, তখন বেগম জিয়ার নেতৃত্বে যে আপনারা জোটে গিয়েছিলেন, সেটি ঠিক ছিল? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব বা সরকার প্রধানের দায়িত্ব বেগম খালেদা জিয়ার ছিল? সেটা তখন যে পরিস্থিতি ছিল দেশের, তখন যে অবস্থা ছিল, তখন মানে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, যার এগেনস্টে আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের দলগুলি ঐক্যবদ্ধ হয়েছিল, তার মানে তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। তার মানে আপনারা মূলত অবস্থা বুঝে ব্যবস্থা, মানে যত না আদর্শ তার চেয়ে বেশি হচ্ছে যে অবস্থার জায়গা থেকে আপনারা এটা করছেন, তাই তো? জি জি, থ্যাংক ইউ। আমি একটু জনাব আজিজুল বারী হেলালের কাছে আসতে চাই। জনাব আজিজুল বারী হেলাল, জাতীয় পর্যায়ে বিএনপির শীর্ষ নেতারা, বিশেষ করে জনাব তারেক রহমান যেসব অঙ্গীকার করছেন
সেই সব অঙ্গীকারের ক্ষেত্রে সেই সব আপনারা যখন নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন সেইটার ক্ষেত্রে আপনারা কীরকম ফিডব্যাক পাচ্ছেন? কারণ আমাদের প্রধান সমস্যা বেকারত্ব, বিশেষ করে আপনার নির্বাচন এলাকার প্রধান সমস্যা বেকারত্ব। বেকারত্বের অভিশাপ দূর করতে আপনার এলাকায় আসলে মাদকের দিকে প্রচণ্ডভাবে ঝুঁকে পড়েছে। আপনার এলাকায় প্রচুর পরিমাণে চাঁদাবাজি, বেআইনি অর্থ এবং যেটি বলা হয় যে হেলাল ভাই আপনি নিজেও জানেন, আপনিও আপনার স্থানীয় নেতাকর্মীদের এই ভোট হওয়ার আগেও অনেকবার সাবধান বাণী শুনিয়েছেন যে চাঁদাবাজির ক্ষেত্রেও, সেই ক্ষেত্রে মানে এইটার কোনো পরিবর্তন বা আশার বাণী আপনারা আসলে কোনো শোনাতে পারছেন কিনা? দেখুন, ফ্যামিলি কার্ডের কথা বলছেন, সেই ফ্যামিলি কার্ডটা আমি দেখি যে আপনি সরকারের টাকা, আপনি ফ্যামিলি কার্ড 4 কোটি পরিবারকে আপনি দিয়ে দিবেন। আমি জানি না মানে এইটা আপনি যদি একটু বলতেন যে আপনার। আমাকে একটু প্রথমে আমি ফ্যামিলি কার্ড দিয়ে শুরু করি, চাঁদাবাজিটা একটু পরে বলি, ফ্যামিলি কার্ড দিয়ে বলি। দেখেন, আমরা বললাম যে প্রথম দফায় আমরা 50 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দিব। জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলাম যাদের নামের আগেই রয়েছে, সেই দল বলে আমরা নাকি 4 কোটি পরিবারকে দিব। আপনি আপনি আমাদের নেতা তারেক রহমানের কোনো বক্তব্যে দেখাতে পারবেন? আমাদের আমাদের ইশতেহারে দেখাতে পারবেন? আমরা বলছি 50 লক্ষ পরিবারকে প্রথম দফায় দিব, তাই না? এখন আপনি বলছেন আমি কিন্তু জনাব তারেক রহমান সাহেবের একটা পডকাস্ট, এক মিনিট হেলাল ভাই, আমি কিন্তু জনাব তারেক রহমান সাহেবের একটা পডকাস্ট শুনছি, সেখানের মধ্যে উনি এইরকম সংখ্যা উল্লেখ করেন নাই। 50 লক্ষ পরিবার। আপনি আমাদের ইশতেহারটা, আমাদের 8 দফা যে পলিসি, ইকোনমিক পলিসি, ওইখানে আমাদের বক্তৃতাগুলো দেখবেন। আমি হঠাৎ করে দেখলাম জামাত বলছে 2 কোটি 4 কোটি। আমি পেলো কই ওটা কথা? আপনি 50 লক্ষ কিভাবে পাবেন সেটা একটু আমাকে বলেন তো। এইটা 50 লক্ষ পরিবারকে আমরা দিব কিভাবে? বাংলাদেশে। ওই 50 লক্ষ কারা? হ্যাঁ, আপনাকে বলি 5,500 ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়ন হয়তো 1000-এর চেয়ে কিছু কম কার্ড পাবে, 973-74টা কার্ড পাবে, আমরা হিসাব করে দেখি। এখন আপনি বলছেন যে এই টাকাটা আসবে কোত্থেকে? এটা আপনার একটা প্রশ্ন মনে ছিল, তাই না? জি, আর টাকাটা কোত্থেকে আসবে সেটা আমার একটা প্রশ্ন। আগে আপনি এই প্রশ্নের জবাব দেন, আপনি 50 লক্ষ লোক কিভাবে বাছাই করবেন? হ্যাঁ, আমরা একটা প্রক্রিয়া করেছি যে ওই স্ব উপজেলার যে ইউনিয়ন, আপনার যে টিওনো থানা নির্বাহী অফিসার আছে, একজন এগ্রিকালচার অফিসার আছে, একজন চেয়ারম্যান বা জনপ্রতিনিধি আছে, তারাই নির্ধারণ করবে যে কে আসলে পাওয়ার যোগ্য। সর্বোপরি আমি মনে করি বিএনপির যে রাজনৈতিক নেতৃত্ব, তারা ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য এটা অঙ্গীকার করবে। সুতরাং বাছাই, এর আগে আমরা কিন্তু বিধবা ভাতা কার্ড আমরা প্রদান করেছিলাম, সেটা এখনো বহাল তবিয়তে চালু আছে এবং সমাজের আপনার ইকোনমিক্সটা ভাইব্রেন্ট হচ্ছে। এর আগে বয়স্ক ভাতা আমরাই চালু করেছিলাম, সেটা এখনো আছে এবং ইকোনমিককে ভাইব্রেন্ট করছে। এর আগে আমরা মেয়েদের উপবৃত্তি আমরাই করেছিলাম, এটা এখনো আছে। আমরা শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলাম প্রাইমারি স্কুলে, সেটা এখনো আছে, ভাইব্রেন্টও আছে। এখন নতুন করে আসছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড। এই যে কৃষি পরিবারকে ফ্যামিলি ইনসেন্টিভগুলো দেয়া হবে, এখন এই ইনসেন্টিভগুলো দেওয়া হবে। এখন আপনি যদি বলেন বাছাই প্রক্রিয়া, তো আপনাকে বললাম আগে যে সমস্ত কার্ড দেওয়া হতো গত 17 বছরে, এইগুলো নিয়ে অনেক কারসাজি হয়েছে। এবার ইনশাল্লাহ ন্যায্যতা প্রতিষ্ঠা করব এবং এই ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা আগে বেছে বেছে আওয়ামী গরিবদের দেওয়া হয়েছে, এখন বেছে বেছে বিএনপি গরিবদের দেওয়া হবে, তাই তো? আপনারা শেষ করে দিলেন না। এবার আমাদের নেতা তারেক রহমান কিন্তু বক্তৃতায় বলেছেন যে এবার রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠায় আমরা ন্যায্যতা প্রতিষ্ঠা করব। উদাহরণ হিসেবে বলেছেন ইসলামের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ন্যায়প্রণতা দেখাচ্ছেন, আমরা সেই ন্যায়প্রণতা সৃষ্টি করবো। কিন্তু আমরা বলেছি শুধু আগের এই সমস্ত কথা, আগের যে যারা যা করেছে, আমরা সূচনা করেছি যে আমরা এই ইনসেন্টিভগুলো দেওয়ার জন্য। এখন এই ইনসেন্টিভগুলো দেওয়ার ব্যাপারে অনিয়মগুলো হয়েছে, আমরা সেজন্য বলছি এবার ন্যায়প্রণতা সৃষ্টি হবে। এখন আপনি বলেন যে ফ্যামিলি কার্ডের টাকাটা কোত্থেকে আসবে, আপনি আপনার কি প্রশ্নটা ছিল মনে হয়? তা আমরা বলেছি তো যে আমরা যে বিধবা ভাতা, আমরা যে আপনার ওই যে বয়স্ক ভাতা, এই যে রাষ্ট্রীয় আপনার কোষাগার, বিশেষ করে উন্নয়ন বাজেট, আমাদের যে দরিদ্র বিমোচনের যে বাজেট আছে, সেই বাজেট থেকে ওই সময় কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল বিধবা ভাতার টাকা কোত্থেকে আসবে।
কিন্তু টাকা তো আসছে, ও, তাই না? টাকা আমাদের আচ্ছা, আমার প্রশ্ন আরেকটা ধাপ আছে। আপনি এটা পরিষ্কার করলেন যে টাকা আসে, সেই টাকাকে আপনারা ভাগ করে দিবেন। আমার কথা হলো যে আপনি যখন নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন, এই ফ্যামিলি কার্ড লোকে বেশি পছন্দ করতেছে, নাকি আপনাদের কাছ থেকে আরো বেশি চাকরির সুযোগ কিভাবে হবে সেটা বলতে না, চাইতেছি। এটা আমি একটু আমি হেল ভাই, আমাকে হেল ভাই, শুধু দাঁড়ান বলতে হেল ভাই, খালেদ ভাই, আপনি কথা শেষ করেন। আমাদের একজন আমার দর্শকের, বড় ভাইরা অনেক বলছে, আমাকে একটু বলতে দেন। জি বলেন এই যে বলেন বলেন, একটা সেকেন্ড, একটা দর্শকের কথা একটু বলেন, আপনি বলেন, আপনি অনেকক্ষণ বলবেন, কারণ আপনি অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের বড় ভাইদের কথা আপনি শুনছেন, সেটার জন্য আপনি আমাদের ধন্যবাদও পাবেন। কিন্তু আমি একটা দর্শকের কথা একটু আপনাকে শোনাতে চাচ্ছি। দর্শকের কথা আমি শোনাতে চাচ্ছি। আহ, আহ, দর্শকের কথা, যার কথা আমি শোনাতে চাইলাম, তার কথা মানে তাকে হারায় ফেলছি। একটা সেকেন্ড, আমরা আপনাদেরকে যেহেতু আমরা একটু পরে পাইছি, আমরা অনুষ্ঠানটা আর একটু বড় করতে চাই, সেটা আমরা বড় করব। যাই হোক, ওই দর্শক বলতে চেয়েছেন, আমি এটার একটু জবাব দিতে চাই। ওই দর্শক একটু বলেছেন, ওনার নাম বায়ার্ন মিউনিক, আমি ওনাকে খুঁজে পাচ্ছি না। বায়ার্ন মিউনিক সাহেব, উনি বলেছেন যে খালেদ ভাই, আমেরিকানরা নারী নেতৃত্ব চায় না, এখন আলেমরা না চাইলেই দোষ, ওখানে ধর্ম না চাইলেও। ভাই, আমেরিকানরা নারী নেতৃত্ব চায় কি না চায় সেটা আমেরিকানদের ব্যাপার, তাদের ধর্মে এটার মধ্যে এটা নিষেধ করা নাই। আর আপনি শুধু আমেরিকা দেখতেছেন কেন, জার্মানি, ইংল্যান্ড, নিউজিল্যান্ড প্রচুর জায়গায় নারী রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছে, সুতরাং তাদের ওই জায়গা দিয়ে এটা বলা যাবে না, তাদের এখানে এটা আসে নাই। আর আলেম সাহেবের কথা বলেছেন যে উনি হাদিস থেকে স্পষ্ট বর্ণনা দিলেন যে এখানে নারী নেতৃত্ব নাই। আমি কোনোটাকেই ডিফার করতে চাই না, আমি শুধু বলতেছি যে আমাকে কোরআন শরীফে দেখিয়ে দেন যে কওমের নেতৃত্ব নারী দিতে পারবে না, এটা কোরআন শরীফের কোন জায়গায় আছে? আমিও কিছুটা কোরআন পড়ি রে ভাই, আমি দেখি না এরকম কোনো কথা। সূরা নিসার কথা যেটা বলা হয়, আমার কাছে এটার অনুবাদ হচ্ছে সূরা নিসাতে একজনের শ্রেষ্ঠত্ব আরেকজনের উপর, বা একজনকে আরেকজনের আলাদা হওয়ার উপর, এটা দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এটা বলে। আমি আমার প্রসঙ্গের মধ্যে আসি। হেলাল ভাই, ফ্যামিলি কার্ড দিয়ে কেউ বলছেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা আরও কিছু ফলোয়ার তৈরি করতে চাইছেন, আরও কিছু নিজস্ব লোককে দিতে চাইছেন, আপনারা ফিরে এসছেন যে জায়গা থেকে আপনাদের কর্মসংস্থান করার কথা, সেই জায়গা থেকে। হেলাল ভাই, আমি এখন কর্মসংস্থান নিয়ে বলি। আমরা বিএনপি আগে যে বিধবা কার্ড দিয়েছি, তা আমাদের ফলোয়ার তো বাড়ছেই, স্বাভাবিক। আমরা যেহেতু সমাজের উন্নয়নের মূলক এবং এই যে পাবলিক ইনসেন্টিভ গুলো দিচ্ছি, এখন কর্মসংস্থান। আমরা জানেন যে এবার আমরা বলেছি যে 20,000 কিলোমিটার খাল আমরা সারা বাংলাদেশে খনন করব। তো এই 20,000 খাল খনন করতে গেলে আপনার কত লোকের কর্মসংস্থান হবে বুঝুন একবার। এবার আপনি দেখেন আমাদের দেশে যে সমস্ত বন্ধ মিল কারখানাগুলো আপনার বেনিফিট করতে পারে, কিন্তু কোনো মতলববাজির কারণে, যেমন জুট মিল, আমাদের খুলনা অঞ্চলের জুট মিলগুলো বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আপনি ইউরোপ আমেরিকায় থাকেন, আপনি জানেন জুটের প্রোডাক্টসের কি চাহিদা, যেহেতু এটা ডিসপোজেবল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। আমরা এই জুট মিলগুলো অনেক মতলববাজির জন্য বন্ধ হয়ে আছে। আমরা যদি এগুলো খুলতে পারি, লাভজনক করি, তাহলে কত কর্মসংস্থান হবে। আমরা এবার বলছি যে আমাদের প্রাথমিক স্বাস্থ্যকে আপনার সার্বজনীন করার জন্য এবং সহজবোধ্য করার জন্য প্রায় 1 লক্ষ লোককে আমরা প্রথমে স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। তার মধ্যে 80% হবে আমাদের মায়েরা, আমাদের বোনেরা। তাহলে এই কত কর্মসংস্থান হবে দেখেন। কর্মসংস্থানের জন্য আমরা আইটি পার্কের কথা বলেছি, এবং আইটি পার্ক হলে আমাদের এখানে অনেক কর্মসংস্থান হবে, যে আমরা আউটসোর্সিং করতে পারবো, আপনার আইটি বিজনেস করতে পারবো। এরকম ভাবে বিভিন্ন আমরা ভাবে কর্মসংস্থানের কথা বলছি, এবং মানুষ আমাদের এই কথাগুলো বিশ্বাস করবে এই কারণে যে পূর্বে আমরা এই কাজগুলো করেছি। পূর্বে আমরা এই দেখেন পল্লী চিকিৎসক, এই প্রথাটা কিন্তু আমরা বিএনপিটা চালু করেছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। সেই পল্লী চিকিৎসকরা এখনো কিন্তু আমাদের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখছে। অর্থাৎ আমরা পূর্বে এই সমস্ত আপনার সামাজিক মানবিক কাজ করেছি রাষ্ট্রের আপনার বেকারত্ব দূরীকরণের জন্য। এখন আমার একটা বক্তব্য, খালেদ ভাই, আউট অফ কনটেক্সট হতে পারে। আমার বক্তব্য হলো যে ইসলাম একটা প্রতিষ্ঠিত ধর্ম, এই ব্যাপারে কি কারো সন্দেহ আছে? ইসলাম যে একটা প্রতিষ্ঠিত ধর্ম। আল্লাহ রসুল আপনার বিদায় হজের 10ম বৎসের, মানে 10ম হিজরিতে তিনি সূরা মাইদার একটা আয়াত তার উপর নাজির হয়, যে আপনার আয়াতটা ছিল এরকম যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আজকের থেকে তোমাদের জন্য দিন পরিপূর্ণ করলাম
এবং আমার নিয়ামতও তোমাকে সম্পূর্ণ করলাম। অর্থাৎ ইসলাম একটা প্রতিষ্ঠিত ব্যাপার, এটাকে নতুন করে যদি কোনো প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু ফ্যাসাদ তৈরি হয়। আল্লাহ না, নিজেই কিন্তু বলছে। হেলাল ভাই, আমি ওরা একটু তো বলি ওরা না, ওরা ওরা তো নতুন করে, উনারা তো নতুন করে এটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন না। যা কিছু ইসলামে বলা আসে সেইভাবে কি বাংলাদেশটা চলতেছে আসলে? সেইটা করার দায়িত্ব কি ওনাদের দিয়েছেন? না, কেউ ওনারা তো আমাদেরকে, সেটাই তো ওনারা জনগণের কাছে জানতে চাইতেছেন। দায়িত্ব আপনি দিলে আমাকে ওনারা যদি নিবেন। আপনি আমাকে আপনারা তো করেন না latest- ইসলামী শাসন ব্যবস্থা, আমাকে আপনারা তো ইসলাম অনুযায়ী চলেন নাই, তো চলছেন। আর আপনি বুঝলেন কি করে আমি ইসলাম অনুযায়ী চলেন না? আমি কি অনইসলামিক ভাবে চলছি? হ্যাঁ, দুর্নীতি আবার কি করছেন, চাঁদাবাজি করছেন, চলেন নাই তো আর ইসলাম। সেই উত্তরটা আমি দিচ্ছি। হ্যাঁ, চাঁদাবাজি কে করছে সে উত্তর দিচ্ছে, আগে এইটা আমাকে শেষ করতে দেন। হ্যাঁ, মিক্স আপ করে তো আমি কথা বলতে পারবো না। হুম, এখন বক্তব্য হলো যে যে আল্লাহর রসুল, তাকে আল্লাহ বলছেন যে ইউ আর দ্য ক্যারিয়ার অফ মাই মেসেজ, হুম। তুমি শুধু আমার মেসেজটা ক্যারি করবে অ্যান্ড ইনভাইট দ্য পিপুল। কে ইসলামে আসবে না আসবে হেদায়েতের দায়িত্ব আমার। এটা আমাদের আল্লাহ রসুলকেও আল্লাহ সেটা বলছেন। এটা অনেক বড় ব্যাখ্যা বক্তব্য আছে। না, আমি কিন্তু হেলাল ভাই, আমার আমি আপনার সাথে একমত হইলাম না। ইসলাম কিন্তু দাওয়াতি ধর্ম। আপনি ইসলাম পালন করলে আমি আপনাকে তাই দাওয়াত দিতে বললাম তো, হবে, আমি আপনাকে তো দাওয়াত তাই দিতে হবে। বললাম। আপনি মুসলমান হইলে আপনাকে আপ- ইসলামের আপনি দাওয়াত দিতেই হবে। আপনি তো আমাকে মিস ইন্টারপ্রেট করছেন। আমি তো তাই বললাম জি, যে ইসলাম মানুষকে দাওয়াত দিবেন না, ইনভাইট করবেন। হ্যাঁ। কিন্তু কে আজ আপনি জবরদস্তি লাইক রাফি জবরদস্তি করতে ওনারা পারবেন না। জবরদস্তি তার কোথায় করতেছেন? ইসলামিক দলগুলির মধ্যে তো আমি জবরদস্তি দেখি না। প্রতিষ্ঠিত একটা ধর্ম। আমি ইসলামিক বলছি জবরদস্তির ইসলাম মধ্যে তো আমি কোনো জবরদস্তি দেখি না। আমি দেখি যে যখন যেমন তখন তেমন হইতে। যখন আপনাদেরকে না, প্রধানমন্ত্রী মানা ইসলামের দরকার ছিল তখন এই যে প্রধানমন্ত্রী ইসলামের ঠিক আছে, বহুরূপতা, এখন আপনি প্রধানমন্ত্রী বলছেন খারাপ। খালিদ ভাই, আপনি বলছেন যে এই মদিনার ইসলাম, সিরিয়ার ইসলাম, ইসলামে এরকম কোনো বহুরূপতা আছে নাকি? ইসলাম একটাই, তার মডেল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কিন্তু এতগুলো না, ইসলাম একটাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম, এত যে সহজ তো আমাদের না। আপনি যেটাকে রসুলুল্লাহর ইসলাম বলতেছেন, আমাদের মাওলানা সাখাওয়াত সেটা আপনার বক্তব্যের সাথে একমত নাও হইতে পারেন। ইন্টারপ্রিটেশন তো আলাদা। আমি তো সেটা নিয়ে দ্বিমত করছি না। আমি বলছি আমি তো ইসলামে কোনো বহুরূপতা নেই। জি, ইসলাম প্রতিষ্ঠিত একটা ব্যাপার, নতুন করে প্রতিষ্ঠার কথা কেউ কাউকে বলেনি। আমরা ওকে, ইসলাম দাওয়াত, ইনভাইট করতে হবে। এইটা হলো বক্তব্য। আরেকটা কথা জি। আমার বলতে ইচ্ছা করছে যে ইসলামে রাষ্ট্রের ধারণা আছে কিনা, আমি বহু জায়গায় প্রশ্ন করেছি, আমি এখনো উত্তর পাইনি যে ইসলামে রাষ্ট্রের ধারণা আছে কিনা, ইসলাম সমাজ বিনির্মাণ করে। এটা আমরা একটা প্রশ্ন। এখন চাঁদাবাজি নিয়ে হেলাল আসি। ভাই, আমি একটু আপনাকে, আপনি তো একটু একাডেমিক ধরনের মানুষ। আমি আপনি রাষ্ট্রের ধারণা পাইছেন কি আসলে বলেন তো? হবসে, লকে কোথায় পাইছেন আপনি? গ্রিক রাষ্ট্রগুলির ধারণার মধ্যে? না, রাষ্ট্রের আজকে ধারণা আপনি আছে, যেটাকে রাষ্ট্র, মানচিত্র, পতাকা, আমি বলি, জাতীয় সঙ্গীত দিয়ে আপনি যে রাষ্ট্রের রাষ্ট্র, এই রাষ্ট্রের ধারণা আপনি কই পাইছেন? আপনি আমাকে বলেন তো, এটা আমি কোথায় পাইছি আছে? রাষ্ট্রবিজ্ঞান থেকে। আপনি সক্রেটিসের আমলে যে নগর রাষ্ট্র ছিল, তাই না? তারপরে আপনার হবস আর লকস যে রাষ্ট্রের ধারণা দিয়েছে, বিশেষ করে রাষ্ট্র হতে গেলে কি হতে হবে, একটা নির্দিষ্ট ভূখণ্ড হতে পারে, একটা নির্দিষ্ট সীমানা হতে পারে, একটা বিভিন্ন নৃগোষ্ঠীর জনগণ হতে পারে, একটা পতাকা থাকে, তার একটা সংবিধান আচ্ছা, থাকে, এবারে তার একটা এবারে সংবিধান থাকে কিনা সেটা একটু বাদ দেন। তাহলে তো ইংল্যান্ড রাষ্ট্র না। আপনি এখানে একটু থামেন। তাহলে এই হিসাবে ইসলামের রাষ্ট্র নাই কেন? মদিনার কেন রাষ্ট্র না? ইসলামের রাষ্ট্র, মদিনার যে রাষ্ট্র, মদিনা কি আসলে রাষ্ট্র? আমি কিন্তু না, না, I am not bargaining. আপনি আমার যে ধারণা থেকে আপনি বলছি, আপনি যে মদিনা কি রাষ্ট্র ছিল? আপনি যে মদিনার যে সনদটা, চার্টার অফ মদিনা, আপনি যে জিজ্ঞেস করলেন সেই জায়গার মধ্যে আপনি বলেন। contract between believer and non-believer. It was not a constitution of Muslim people. It was the contract between the believer and non-believer, how they exist in the same land. It was that. It is my opinion. It is my opinion. It might be right or wrong. It's my opinion. It's my opinion. I am saying so. Okay. যে ইসলাম আপনার মদিনার সনদ, এটা বিশ্বাসী অবিশ্বাসীরা একই ভূমিতে কিভাবে থাকতে পারে হারমোনিতে, সেটার একটা কন্ট্রাক্ট। Okay. যেমন হারমোনি, যেমন দেখেন আমাদের এই খুলনা 4 নির্বাচনী এলাকায় আমি মনে করি 300 আসনের মধ্যে এই আসনে এত পলিটিক্যাল হারমোনি আমাদের মধ্যে। আমার বড় 2 ভাই, আমরা এক স্টেজে বক্তব্য পর্যন্ত দিয়েছি, এক দোকানে চা খেয়েছি। আমাদের এই যে হারমোনি, এটা আমরা বিভিন্ন দল করি, হারমোনি আছে, আমি সেটা বলছি। হেলাল ভাই, ঠিক আছে, আমার মনে হয় যে হেলাল ভাইয়ের বক্তব্য পরিষ্কার। বিলিভার অ্যান্ড নন বিলিভার। হেলাল ভাইয়ের বক্তব্য আমার কাছে মনে হয় পরিষ্কার। আমি আবার একটু মাওলানা সাখাওয়াতের কাছে যাব, তার আগে একটু মাওলানা ইউনূস আহমেদ শেখের কাছে যাব। আমাকে একজন আবার সেই দর্শক আবার প্রশ্ন করেছেন যে বায়ান মেনে খালেদ ভাই, আপনি হাদিস বাদ দিয়ে দিবেন যেটা রাসূলের কথা, আর রাসূল যা বলেন তা আল্লাহর নির্দেশে, এটা ইসলামের মূল নীতি ভাই। জিবরাইল আলাইহিস সালামকে আসতেন না, আপনি একটু চেক করুন।
জানার আগ্রহ আল্লাহ বারাক। আমি প্রথম কথা বলি ভাই, কোরআনে বা হাদিসে কোন জায়গায় কোন সহি হাদিসে স্পষ্টভাবে আছে যে ইসলামে নারী নেতৃত্ব কম দিতে পারবেন না, এইটা আমি কমের নেতৃত্বে নারী আসতে পারবেন না, সেটা আমি ওনাদের কাছে জানতে চাইছি। নট লেস নট মোর, আমি স্পষ্ট জানতে চাইছি। তারপরের কথা হচ্ছে, আমি কোরআন শরীফকে অবশ্যই গুরুত্ব বেশি দিব, কারণ আমার কাছে মনে হয় কোরআন হচ্ছে এমন একটা কমপ্লিট ব্যবস্থা যেটার মধ্যে থেকে কি জিনিস আপনি পারবেন না, কি জিনিস আপনি করবেন, সেইটার একটা সম্পূর্ণ গাইড এটার মধ্যে দেওয়া আছে। আমার এইটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে এইটা। আমি মাওলানা ইউনূস আহমেদ শেখের কাছে জানতে চাইবো, আপনার জামায়াত থেকে দূরে আপনারা জামায়াত থেকে দূরে সরে যাওয়া ইসলামপন্থীদের ভোটের এক বাক্স পলিসি বাস্তবায়িত হয় নাই, মানে ভোটের জন্য এক বাক্স এরকম একটা পলিসি নেওয়া হয়েছিল, বলা যায় 1-1.5 বছরের উদ্যোগ ব্যর্থ হয়েছে। এখন যেটা হচ্ছে, এই আসনে জামায়াত জোট ও আপনারা আলাদা আলাদা প্রার্থী থাকার কারণে বিএনপির সুবিধা হয়ে যাচ্ছে কিনা, এই জেলার খুলনা 1 আসনে জামায়াত একজন হিন্দু প্রার্থী দিয়েছে, এই বিষয়টি বা কিভাবে দেখছেন? তাদের বিষয়ে আমাদের কোনো কথা নাই, তবে আমরা চাই যে ইসলামে যেটা অ্যাকসেপ্ট করছে সেটাই আমরা বাস্তবায়ন করতে চাই। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি না হোক এটাই আমরা চাই। বিদেশি কোনো প্রেসক্রিপশনে চলুক এটা আমরা চাই না। এই জন্যই মূলত আমরা ফ্রেশ থাকার জন্যে, পরিচ্ছন্ন থাকার জন্যে, মানে কথায় আত্মরক্ষার জন্য আমরা ওখান থেকে বের হয়ে আসছি। কারণ আমরা লক্ষ্য করেছি যে একসঙ্গে চলতে গেলে শরিয়াতের অনেক বিধান কিন্তু লঙ্ঘন হচ্ছে। এখন যদি আমরা এখানে চলতেই থাকি, এই লঙ্ঘন এবং ইসলামের ক্ষতির একটা অংশ আমাদের উপর বর্তায়। এই জন্য আমরা এক কথায় আত্মরক্ষার জন্যই, আমরা সেফ থাকার জন্যে, আমরা তাকওয়ার জিন্দেগি যাপনের জন্য আমরা মূলত আলাদা হয়েছি। কারণ আমরা লক্ষ্য করেছি দেশি বিদেশি যে কোনো চক্রান্তের কারণে হোক না কেন, ইসলামকে মডারেট করার চেষ্টা করা হচ্ছে, কাটছাট করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই যে কাটছাটওয়ালা ইসলাম নয়, বরং যেটা যে অবস্থায় পেয়েছি ওইটাই আমরা বাস্তবায়ন করতে চাই। এখানে আমরা কোনো সালাসালি বাড়াবাড়ি চাই না। আর বিদেশি কোনো প্রেসক্রিপশন মোতাবেক তাদের গড়াই ইসলাম, তাদের তৈরি করা ইসলাম নিয়ে আমরা সামনে চলতে চাই না। আর ওখানে একসঙ্গে চলতে গেলে এমন কিছু সম্ভাবনা আমরা লক্ষ্য করেছিলাম। এই জন্য আমাদের সংগঠন বাঁচানোর জন্য দেশের সাথে ইসলামের সাথে কিন্তু আমরা সেফে আসার চেষ্টা করেছি। মাওলানা ইউনূস আহমেদ শেখ, দুটি বিষয়, একটি যদি আপনারা বলতেন যে বাংলাদেশ ইসলামী আন্দোলন, অর্থাৎ এই চরমোনাইয়ের পীর সাহেব যে দলকে নেতৃত্ব দেন বা যে সমাজকে নেতৃত্ব দেন বা যে আদর্শের কথা বলেন, এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে। অনেকেই এটাকে আসলে সঠিক ইসলাম বলতে চান না। সঠিক ইসলাম, ভুল ইসলাম, টিল্টেড ইসলাম, এই তর্ক যদি আমরা করতে থাকি, আমরা কোনো এক জায়গায় গিয়ে আসলে এটা থামতে পারবো কিনা। আপনি খুব ভালো করে জানেন যে আমাদের প্রফেট ইন্তেকালের পরে কিন্তু 4টি মানে মাযহাব শুধু না, শিয়া, সুন্নি, বিভিন্ন রকমের আমল, বিভিন্ন রকম আকীদা। আমরা আজকে নামাজ পড়তে গেলে কিন্তু দেখি যে আমাদের পাশের লোক কীভাবে নামাজ পড়ে সেটা নিয়ে আমরা খুনাখুনি পর্যন্ত করতেছি। এটা কোথাও গিয়ে শেষ হবে কিনা, আসলেই এই ঐক্যটা আমাদের দরকার কিনা, আপনি যেটাকে প্রেসক্রিপশনের মাধ্যমে ওনাদেরকে বলতেছেন সেই বক্তব্য আপনাদের উপর বর্তায় কিনা? জনাব ইউনূস আহমেদ শেখ, আমাদের আমির পীর সাহেব হুজুর বারবার বলেছেন আমাদের মধ্যে কোনো ভুল যদি থাকে ধরিয়ে আমরা শুধরাই নেব। আমরা কোনো গোলাম নিয়ে চলতে চাই না। আমাদের মরহুম পীর সাহেব, যিনি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠাতা, তিনি বলেছিলেন যে আমি চাই খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে। হ্যাঁ, আমার চলার পথে কোনো ভুল যদি আপনাদের চোখে ধরা পড়ে ধরিয়ে দিবেন, আমি শুধরায় সামনে বাড়বো। আমরা সেভাবেই চলতে চাই যে আমার কোনো ভুলের পরে আমি অটল থেকে গোলামি নিয়ে চলতে চাই না আমরা। হ্যাঁ, যদি কেউ ধরিয়ে দিতে পারেন এখানে ইসলামের কোনো ক্ষতির দিক আছে, ইনশাল্লাহ আমরা শুধরায় সামনে চলবে। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, আমিরের সিদ্ধান্ত। মাওলানা ইউনূস আহমেদ শেখ, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমরা একটু মাওলানা এস এম সাখাওয়াত হোসেনের কাছে আসতে চাই যে মাওলানা এস এম সাখাওয়াত, খুলনা 4 আসন বাদে 5টি আসনে জামাত নেতারাই 10 দলীয় জোটের প্রার্থী।
এক্ষেত্রে আপনি ভাগ্যবান, কারণ আপনি একমাত্র জামাত নন এরকম একজন। নির্বাচনী প্রচার প্রচারণায় জামায়াতের সব নেতাকর্মী আপনার পক্ষে নেমেছে, মানে বিশেষ করে জামায়াতের প্রার্থী যিনি ছিলেন মাওলানা মোহাম্মদ কবিরুল ইসলাম আপনার পক্ষে ভোট চাইছেন কিনা? এছাড়া ইসলামপন্থীদের ভোটের বাক্স যে একটি হলো না, বিশেষ করে হাত পাখার প্রার্থী এখানে রয়েছেন, এটার প্রভাবই বা কি জনাব এস এম সাখাওয়াত হোসেন? আসলে শুরু থেকেই আমরা চেয়েছিলাম যে জনগণের প্রত্যাশা যে ইসলামপন্থীরা তারা এক হোক। আমরা অতীতে বিভিন্ন দলের শাসন দেখেছি, ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা তাদের পক্ষে আমাদের সমর্থন দিব। তো সেই লক্ষ্যেই আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিলাম যে একটি বাক্স আমাদের থাকবে ইসলামপন্থীদের, সেখানে দুইটি বাক্স কোথাও থাকবে না, জনগণের প্রত্যাশা সেখানে পূরণ হবে। কিন্তু যে কোনো কেন ওনারা হঠাৎ করে বেরিয়ে গেলেন এটা ওনারাই বলতে পারবেন। ওনারা বলেছেন কিন্তু যে আমাদেরকেও আত্মরক্ষার জন্য, কনভিন্স করা, ওনারা বলেছেন আচ্ছা, আত্মরক্ষার জন্য, আমাদেরকেও আপনাদের কাছ থেকে ইসলামকে convince রক্ষা করার জন্য চেষ্টা করেছিলেন। জি, আমাদেরকেও কনভিন্স করার চেষ্টা করেছিলেন। আমরা বলেছিলাম যে জাতির সামনে আমরা যে অঙ্গীকার দিয়েছি সে তার থেকে আমরা, মামুনুল হক সাহেব বা আমরা সবাই, আমরা অন্যান্য ইসলামী দলগুলো আমরা বলেছিলাম যে না, এটা আমরা জাতির সামনে যে অঙ্গীকার দিয়েছি সেটার থেকে আমাদের ফিরে আসা সম্ভব না। তো যাই হোক, আরো বিস্তারিত কথা আছে, আমরা সব কথার খুলাসা করতে চাই না। তো আমি স্পষ্ট বলতে চাই যে আসলে এখানে আমরা যে অন্য যে ইসলামী দলগুলো আছে আমরা ঐক্যবদ্ধ আছি, এবং তার সাথে দেশপ্রেমিক জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, এই ধরনের দেশপ্রেমিক কিছু দলও আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এই ঐক্যবদ্ধতার মাধ্যমে একটি বাক্স নিয়েই আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি। এবং সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমার আসনে মানে যে সমস্ত 11 দল, এই 11 দলের যে নেতা কর্মীরা আছে, কোথাও সব দল আছে, কোথাও সব দল নাই, যাই আছে সবাই আমার সাথে পুরাপুরি ভাবে ঐক্যবদ্ধভাবে, জামাত ইসলামও কবির সাহেব প্রতিদিন আমার সাথে থাকেন, এবং সব সংগঠনগুলো এনসিপি সহ বাংলাদেশ খেলাফত মজলিস, আলেম ওলামা, সর্বস্তরের লোকজন আমার সঙ্গে আছে এবং তারা কাজ করতেছে। আমি সেক্ষেত্রে আমি ভাই ইউনূস আহমদ সাহেবকে আর কিছু বলবো না, সে আমার ভাই, একসাথেই আমরা একসময় কাজ করেছি। তো তিনি তার বক্তব্য তিনি দিবেন। আমার বক্তব্যের মধ্যে কোথাও তার বিরুদ্ধে বা তার দলের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। তবে ইয়ে হচ্ছে এতটুকু যে জনগণের কাছে আমাদের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার থেকে ওনারা চলে গেলেন, সেটা ওনাদের বিষয়। তো আমরা আমাদের অঙ্গীকার রক্ষা করে আমরা ঐক্যবদ্ধ আছি। মাওলানা সাখাওয়াত, আমরা যেহেতু আজকে অনেকগুলো ধর্মীয় বিষয় আলোচনা করলাম, আমরা শুধু এই প্রশ্নটা আপনাকে করতে চাই। ধরেন আপনারা আপনাদের জোট বিজয়ী হয়ে যদি সরকার গঠন করে এবং একটি ইসলামী শাসন ব্যবস্থার দিকে যদি যেতে চায়, যেটিকে আপনারা ইসলামী সরকার বলছেন, সেই ক্ষেত্রে আপনারা যে ইসলামী সরকার ব্যবস্থার দিকে যাবেন, সেই ক্ষেত্রে কি শুধু আপনারা জামায়াতে ইসলামী এবং এনসিপি যারা সমমনা দল আছেন তাদের একমত হলেও চলবে, নাকি তখনও ইসলামী আন্দোলনের বা অন্যান্য যারা ইসলামী দলগুলো আপনাদেরকে সমর্থন দেয় নাই, বা যেসব আলেম আপনাদেরকে সঠিক ইসলাম বা সঠিক আকীদার ইসলাম মনে করেন না, তাদের মতামত আপনাদের নিতে হবে? মানে বিষয়টা কিরকম তখন হবে? আমরা যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে যদি আমরা সরকার গঠন করি, তো আমি আগেও বলেছি যে আমরা মানে মানে একেবারে সাথে সাথেই আমরা সেই সঠিকভাবে ইসলামী রাষ্ট্র, শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব এমনটি না, বরং সেটা আমরা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য এবং মৌলিক অধিকার এটাকে নিশ্চিত করার জন্য যে সমস্ত অন্যায় অপরাধ, দুর্নীতি, চাঁদাবাজি, যে সমস্ত অন্যায় অপরাধ রয়েছে, বিভাজন রয়েছে, অনৈক্য রয়েছে, এগুলোকে দূরীকরণে, সেগুলো ইসলামের কাছাকাছি, ইসলামী আদর্শের সাথে মানে মাওলানা সাখাওয়াত, আপনি আমার থেকে আরো ভালো জানেন, কারণ আপনি এই লাইনে 40 বছর ধরে মেহনত করতেছেন। আমি আপনাদেরকে দূর থেকেও 30 বছর ধরে দেখি, আপনারা যে কত বিষয়ে দ্বিমত পোষণ করেন এবং সেই দ্বিমত আপনাদের কত সাংঘাতিক, সেগুলির আমি অনেকগুলি সাক্ষী। আমরা আশা করব যে এই দ্বিমতগুলি আপনারা আসলে আগেই এটা শেষ করতে পারবেন, কারণ তা না হলে এটা কিন্তু খুবই, মানে এমনকি এটা যদি রক্তের দিকেও যায় আমি অবাক হব না। সেই জন্য আমি আসলে চাচ্ছিলাম যে আপনারা
কোন কোন জায়গায় একমত এবং কোন কোন জায়গায় দ্বিমত সেগুলি নিয়ে আসলে খোলাখুলি আলাপ করবেন কিনা, কিন্তু সেটা বোধহয় সম্ভব না। আসলে আসলে বিষয় দেখেন, পার্শ্বে আফগানিস্তান, হ্যাঁ, পাকিস্তান, রাইট। এরা কিন্তু ওই জামাত ইসলামকে নিয়ে, তারপরে আপনার ওই মানে ইসলামের আরো বিভিন্ন গ্রুপ, যারা ইসলাম দাবি করে, এমনকি আহ, শিয়াদেরকে নিয়ে, বেরলভীদেরকে নিয়ে, এ সবাইকে নিয়েই তারা ঐক্য হয়েছে। ঐক্য করে একটা রাষ্ট্র, মানে বিশেষ করে আফগানিস্তান একটি ইসলামী রাষ্ট্র কায়েম না, করেছে। মাওলানা সাখাওয়াত, বলছে যে যার যার মাওলানা সাখাওয়াত, আপনার বক্তব্যের ক্ষেত্রে আমি আপনার আবার কাইন্ডলি আপনাকে আবার একটু চেক করতে বলবো। আপনি পাকিস্তানের কথা দিয়ে আমি শুরু করি। পাকিস্তানে কিন্তু মাত্র কত বছর আগেও প্রত্যেক দিন শুক্রবারে জুমার মসজিদের মধ্যে কিন্তু আক্রান্ত হইতো। প্রত্যেকটা জুমার নামাজের সময় কিন্তু এইটা এক ধরনের ইসলামের নামে কিন্তু এটা হয়েছে। আপনি কিন্তু আফগানিস্তানের ক্ষেত্রে, সিরিয়ার ক্ষেত্রে, ইয়েমেনের ক্ষেত্রে, সৌদি আরবের ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন ইয়েমেনে কিন্তু 5 লাখ লোক একসাথে মারা গেছে। আপনি কিন্তু সিরিয়াতে দেখবেন। এটা এত সহজ না মাওলানা সাখাওয়াত, আমি আপনার কাছে অনুরোধ করবো, এখানে মাওলানা ইউনূসও আছেন, এটা এত সহজ না। কিন্তু আপনি কিন্তু মনে করবেন যে আমাদের মতো 2-4টা অভদ্র লোককে আপনারা মাইরা ফেললে এটা সমস্যার সমাধান হবে না কিন্তু। কারণ ইয়েমেনে, সিরিয়াতে, আফগানিস্তানে, পাকিস্তানে, আফগানিস্তানেও তালেবান শাসনের কথা আমি আপনাকে আরেকদিন বলবো যে এইটা ছোট 2টা ঘটনা নিয়ে তালেবান শাসনদের মধ্যে, মুসলমানদের মধ্যে কি হয়েছে। আমি আমি ডয়েচে ভেলেতে যখন ছিলাম, দারি আর পশতু 2 ভাষার লোকদের সঙ্গে আমার নিয়মিত, আমার খুবই বন্ধুত্ব ছিল, সেটা আমি জানি। কিন্তু সো আপনিও এটা আরো ভালো করে জানেন, আপনি আরো ভালো করে জানেন। আপনি যেটা চাচ্ছেন জি, যে আমাদের এই একমত আগে আপনারা হয়ে নিয়ে, নাইলে কিন্তু আমরা একটা রক্তের বন্যার দিকে যাচ্ছি, আমি শিওর এটার মধ্যে। সেটাই আমি বলতেছি, যার যার মানে এটা ভিন্ন মত থাকতে পারে কিছু। নামাজ, রোজা, হজ, যাকাত এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে ঝামেলা আছে মাওলানা সাখাওয়াত, আপনি আমার চেয়ে ভালো জানেন। নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে ঝামেলা আছে। বাংলাদেশে তাবলিগের জামাতে, সাতপন্থী এবং জুবাইরপন্থী, যেই তাবলিগের জামাতকে আমরা জানতাম যে তারা কোনোদিন কোনো ধরনের এগুলির মধ্যে জানে না, সেইটার মধ্যেও কিন্তু আপনাকে সেই সময় মুরব্বী হয়ে সেগুলি সমাধান করতে হয়েছে। কিন্তু মাওলানা সাখাওয়াত, আপনি মনে করে দেখেন। সো আমার তো কিছু না, রাষ্ট্র ক্ষমতা আপনারা থাকবেন, আপনারা মন্ত্রী হবেন, এমপি হবেন, দ্যাটস ফাইন, কিন্তু জনগণকে বৃহত্তর বিভেদের দিকে দিয়েন না। মানে এইটার ক্ষেত্রে আপনারা মানে আমাদের রক্ষা করেন আর কি। সেটা আমরাও কামনা করি যে আমাদের ঐক্য বজায় থাকুক, আমরা জাতিকে বিভক্ত না করি, এবং ইসলামপন্থীরা মানে কিছু কম বেশি থাকলেও এটাকে একটা সমন্বয় করে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে চলতে পারি। আপনি আমার মুরব্বী, মাওলানা সাখাওয়াত, আপনি আমার মুরব্বী, আপনি কম বেশি কথা বলতেছেন। আমি কিন্তু সিরিয়ার কথা জানি। হ্যাঁ, সিরিয়াতে যে কারণে বম্বিং করে কতজন মুসলমানকে মেরে ফেলা হয়েছে, এই 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 রেজিমের আগের রেজিমে, মানে 2 বছর আগে পর্যন্ত কতজনকে মারা হয়েছে, আপনি একটু সবাইরে বললেন যে কটুক মত পার্থক্য ছিল এদের আর এদের, যাদেরকে মারা হয়েছে এবং যারা মারছে। আপনি আমাদেরকে একটু বললেন ইয়েমেনে সৌদি আরব যে এই ইয়াটা করলো, এইটার মধ্যে কটুক মতো পার্থক্য ছিল, আমাদের একটু বললেন। আমরা আমরা মাওলানা ইউনূস আহমেদ শেখকে পরে শুনবো। আমরা একটু এইবার শেষ পর্যায়ে একটু জনাব আজিজুল বারী হেলালের কাছে আসি হেলাল ভাইয়ের কথা শোনার জন্য। হেলাল ভাই, আপনি চাকরির কথা বললেন, আপনি ফ্যামিলি কার্ডের কথা বললেন, কিন্তু যে বিষয়টাতে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষের মনের কাছাকাছি যেতে পারছে, মানে জামাতে ইসলামী জোটের কথা আমি বলতেছি, সেটা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিটা বন্ধ করার ক্ষেত্রে আপনারা শক্ত কোন প্রক্রিয়া নিচ্ছেন? কেন আমি এই কথা বলতেছি হেলাল ভাই, আমি নিজের কানে শুনছি বিএনপির কর্মীরা বলতেছে যে আমরা 17 বছর বঞ্চিত হয়েছি, আমরা জমি বিক্রি করছি, আমরা ধান খেতে ঘুমাইছি, এখন কি আমরা কিছুই পাবো না? এই যে কিছু পাবো না, তাদের হাতে কি আপনারা খালি একটা ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড ধরাই দিবেন? তাদেরকে কি আপনারা রাস্তা করতে দিবেন না? তাদেরকে কি আপনারা প্রজেক্টের মধ্যে আনবেন না? তাদের মহাপরিকল্পনায় দিবেন না? মহাচুরি করতে দিবেন না? এটা কি হয়? এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? আচ্ছা, লেট মি এক্সপ্লেন খালিদ ভাই, আপনি সবই যদি বলেছেন আমরা একটু বলতে দেন। জি জি প্লিজ আপনি বলেন। বিএনপিকে পোর্ট্রেট করছেন যে আমরা ফ্যামিলি কার্ড এই সমস্ত বিএনপিকে দিচ্ছি, আসলে কি তাই বলেছি? বলেনি, কিন্তু পোর্ট্রেটটা করলেন কিন্তু ওইভাবে। এখন বলছেন যে দুর্নীতির ব্যাপারে বাংলাদেশে সবচেয়ে আগে কে, এই দুর্নীতি দমন কমিশনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটাকে আমরা করিনি। আপনি দেখেন আমরা কি করিনি, করেছি। এবং এই দুর্নীতিতে
আমরা যে ন্যায়পরায়ণ একটা সমাজ তৈরি করব, এবং আমাদের ভিতর যারা দুর্নীতি বা আপনার চাঁদাবাজি দখলবাজি করেছে, আমরা কিন্তু ডিনাই করিনি, অ্যাকসেপ্ট করেছি। এই যে ডিনায়াল টেন্ডেন্সি থেকে সরে এসে অ্যাকসেপ্ট করা, এটা কিন্তু একটা অনেক বড় আপনার বড় এক ধরনের একটা মর্যাদার ব্যাপার, মানে সম্মানের ব্যাপার, যে আমরা ডিনাই করছি না কিন্তু, এবং তাদের বিরুদ্ধে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা করে দল থেকে বেরও করে দিয়েছি, এবং এই ব্যাপারে আমরা খুবই শক্ত প্রতিবাদ। কিন্তু আমার বক্তব্য, আমাদের যে অপর যে রাজনৈতিক দলগুলো, বন্ধুপ্রতিম রাজনৈতিক দলগুলো আছে, তারা তো এটা স্বীকারই করতে চায় না। মনে হচ্ছে যে সবাই দুধে দুয়া তুলসী পাতা, একদম কেউ কিছু করে না, শুধু বিএনপি করে। এই যে পোর্ট্রেটটা করা হচ্ছে, এইটার আমি বলছি, আপনার আমাদের বন্ধুপ্রতিম সংগঠনগুলো বা রাজনৈতিক দলগুলো, তারা কি তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে? তারা কি দুর্নীতি করেনি? তারা কি স্কুল দখল করেনি? ব্যাংক দখল করেনি? বাজারঘাট দখল করেনি? তারা কি আপনার আপনার এই যে মানে মানুষের মানে আমি মোবাইল, কিন্তু হেলাল ভাই আপনার আর্গুমেন্টটা বুঝতে পারতেছি না। আপনার আর্গুমেন্টটা হচ্ছে জামায়াতে ইসলামী কি এই দুর্নীতিগুলি করে নাই, এটা না, কি আমি আপনার জামাতকে আর্গুমেন্ট? তো বলিনি। আমি বলছি যে আপনি বলছেন যে ফ্যামিলি কার্ডটা আমরা বিএনপির নেতাকর্মীকে ধরায় আমি দিচ্ছি। বিএনপি আমি নেতাকর্মীকে এটা ধরায় বলি দিব নাই, কেন? কিন্তু আমি বলতে জনগণকে ধরায় চাইছি যে আপনারা চিনবেন কেমনে কারে আপনি কার্ডটা দিবেন। আমার মা এটা কিন্তু আমি হ্যাঁ সে টিওনো সাহেব, আমরা একটা পদ্ধতির কথা বলেছি। টিওনো সাহেব, এগ্রিকালচার অফিসার সাহেব, এবং আমাদের যে জনপ্রতিনিধি, দ্যাট মিনস স্থানীয় সরকারের যে চেয়ারম্যান গুলো আছে, মেম্বার গুলো আছে, তাদের একটা বোর্ড এই এটা আপনার নির্ণয় করবে কে পাওয়ার যোগ্য। সর্বোপরি বিএনপির যে প্রতিনিধি বা কর্মী থাকবে, তিনি ন্যায্যতা প্রতিষ্ঠার ব্যাপারে সতর্ক থাকবে। আমরা একটা একটা সিস্টেম তো করতে হবে, সেটা করেছি। এর আগের কার্ডগুলো নিয়ে এইবার আমি দুর্নীতি হয়েছে, এইবার আমি এইবার যেগুলো আমি করে চললো। এইবার আমি নিশ্চিন্ত হইলাম আর কি যে হেলাল ভাই কার্ডগুলি না, কার আমি কাছে আগে যাচ্ছে। বলেছি, আপনি শোনেননি আমার কথাটা। না না, আমি এইবার বলেছি আমি আগে। এইবার আমি আরো নিশ্চিন্ত হইলাম যে কার্ডগুলি সেই বিএনপির লোকের কাছেই যাবে। কিভাবে কিভাবে বলেন, আপনি বলেন। টিও সাহেব কি বিএনপি করে? আমি দেখেন, এই যে আমি বলছি যে এখন যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনকে দেখেন উৎসব মুখর করতে না দিয়ে একটা বিতর্ক, যেমন আমি আজকে দেখলাম যে আমার এই যে বড় ভাই ইনুস ভাই এবং এই সাখাওয়াত ভাই, ওনারাও জানে, হঠাৎ করে আমি দেখলাম আজকে প্রিজাইডিং অফিসার চেঞ্জ করে দিয়ে কাকে কাকে যেন নিয়ে আসলো। আমি প্রশাসনিক কাছে জিজ্ঞেস করতে চাই, এইভাবে আমাদের এলাকায় যে হারমোনিয়াম আমরা তৈরি করেছি, আমরা এই তিন ভাই মিলে যে হারমোনিয়াস একটা সিচুয়েশনে উই আর লিভিং হিয়ার, ভোটের মধ্যে সেইখানে প্রশাসন, ভোটের মধ্যে প্রিজাইডিং অফিসারের কাজ কি? প্রিজাইডিং অফিসার তো একটা চেয়ার। না, সেটা তো একবার নির্ধারণ করা হয়েছে, আপনি আবার নির্ধারণ ইচ্ছা করছেন। আবার এবং আরেকবার নির্ধারণ করবে, অসুবিধা কি? না, অসুবিধা হলো এখানে, শোনেন, প্রত্যেকটা জিনিসের পারসেপশন আছে। যখন আপনি এটা নির্ধারণ করে ফেলেছেন, তখন সবার একটা মতামত, কিন্তু প্রশাসন তাহলে মতামতটা নিল কেন? এটা একটা নিশ্চয়ই প্রশ্ন। দেখছি যে হেলাল ভাই, নিশ্চয়ই দেখছি হেলাল ভাই বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ছিল আমি কেউ। বলছি, হেলাল এই ভাই সমস্ত হেলাল মতবাদ থেকে কেউ হয়তো সমস্ত মতবাদ থেকে প্রশাসনকে সরে আসতে হবে। কারণ এবার রাজনৈতিক কর্মীরা, জনগণ কিন্তু এবার উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা করতে চায়। আপনারা যতই বাধা দেন যে নির্বাচনটা, আপনি বিভিন্ন রকম বিধিনিষেধ, আমি দেখলাম পোস্টার তো ছাপাতেই পারছেন না, আপনি একটা বিলবোর্ড, একটা মাইক, কত তারপরে আমরা মেনে নিলাম কিছু। এইভাবে কিন্তু উৎসবমুখর পরিবেশে নির্বাচন এটা হয় না। নির্বাচন উৎসবমুখর করতে গেলে সবাইকে আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন বিভিন্ন রকম উৎসব উদ্দীপনা থাকে, প্রচার থাকে, প্রচারণা থাকে। সেইখান থেকে আপনারা মানুষকে প্রতিহত করছেন, সেটা আমার সন্দেহ হয় যে এই বর্তমান সরকার যে বলেছে ঐতিহাসিক নির্বাচন করতে গেলে কিছু কিছু প্রচারণা, মানুষকে আকৃষ্ট করা ভোটের মাঠে, এইগুলো কিন্তু করার প্রয়োজন, সেটা আপনি করতে দিচ্ছেন না। এটা কিন্তু আমার কাছে আবার আপনি পলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এইগুলো নিয়োগের ক্ষেত্রে ইচ্ছা করে। আমার মনে হয় যে হেলাল ভাই আপনার এই আশঙ্কা, আমরা আশা করব যে আপনার এই আশঙ্কা না থাকুক। যে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার যেই থাকুক না কেন, তারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করুক। আমরা শেষ পর্যায়ে হেলাল ভাই আপনার অনুমতি নিয়ে, সাখাওয়াত ভাইয়ের অনুমতি নিয়ে আমি একটু জনাব মাওলানা ইউনুস আহমেদ শেখের কাছে যেতে চাই। মাওলানা ইউনুস আহমেদ শেখের কাছে প্রশ্ন, আমাদের সবাই, আমি যে ব্যাপারটা নিয়ে আসলে একটু দ্বিধার মধ্যে থাকি, আপনি যদি আমার এই দ্বিধা বা শঙ্কা, যদি আপনি এই প্রসঙ্গে যদি আপনি একটু কথা বলেন। সেই দ্বিধা বা শঙ্কা হচ্ছে যে আমরা বলছি বটে এক বাক্সে ইসলাম, আমরা বলছি বটে একটা ইসলামী সরকার, কিন্তু ইসলামী সরকারের নানা ধরনের রূপ আমরা দেখতে পাই। আমি সিরিয়ার কথা বললাম, আমি সৌদি আরবের কথা বললাম, আমি দেখেছি যে নানা ধরনের
মানে ইসলামের নাম নিয়েও নানা ধরনের অন্যায় এটা করা যায়, এটা করা সম্ভব। আমরা এখনো ঢুকতে দেখছি আমাদের ইয়েমেনের ভাইদেরকে, আমরা এখনো সিরিয়ার অনেক রিফিউজিকে দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে। সেইটা বাংলাদেশে হওয়ার সম্ভাবনা কতটুকু, নাকি আমরা সবাই এক জায়গায় আসলে একমত হতে পারবো, নাকি আমার যে এইটা সন্দেহ থেকেই যায় আপনি যখন একটা নির্দিষ্ট আদর্শকে বলবেন তখন সেই আদর্শটাকে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারবেন। জনাব ইউনূস আহমেদ শেখ, আপনার কাছে আমি এই প্রশ্ন করতে চাই যে জামায়াতে ইসলামী মাধ্যমে বা অন্য কোনো দলের মাধ্যমে একটি ইসলামী সরকার চালু করলে সেটা সবার মতামত নিয়ে ইসলামী সরকার হওয়া সম্ভব কিনা? আমি এই বিষয়টা এইভাবে স্পষ্ট করতে চাই, একটা হলো ইসলামের জন্যে, আরেকটা হলো ইসলামের নামে। ইসলামের নামে করতে গেলে ওখানে বিভ্রান্তি আসতে পারে, ইসলামের জন্য হলে এখানে কোনো বিভ্রান্তি থাকার কথা না। আপনার প্রস্তাব, আপনার যে উদ্দেশ্যে লক্ষ্য পেশ করলেন, এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনি। আমরাও চাই যে নিষ্কলুষভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবাইকে নিয়ে আমরা সামনে বাড়ি। এখানে যদি কেউ গোলামীর আশ্রয় নেয় এটা ঠিক হবে না, বরং সবাই যদি তাদের নিজস্ব যে গতিপথ এটাকে শুধরানোর চেষ্টা করে, সংস্কার চেষ্টা করে এবং অন্যের পরামর্শ মেনে নেওয়ার মানসিকতা থাকে, তাহলে এটা সম্ভব। তা আমি আমার দলের তরফ থেকে বলছি, হ্যাঁ, সঠিকভাবে চলার পথে আমাদের কোনো যদি ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে আমাদের শুধরে দিবেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন। আর অন্যদেরকেও যখন স্মরণ করানো হয় তারা যে শুধরানোর মানসিকতা রাখে তাহলে বিষয়টা সহজ হয়। অর্থাৎ সমন্বয় সমঝোতা করতে গেলে নিজেরা অনেক কিছু ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হয়। তা আমাদের তরফ থেকে ইনশাল্লাহ আছে। আর অন্যরা যারা আছেন যাদের বিষয়ে বেশি বিতর্ক রয়েছে, বিশেষ করে জামাতের ব্যাপারে, এটা তো ঐতিহাসিকভাবে এবং যুগের পর যুগ চলে আসতেছে, তারাও যদি এগিয়ে আসে যে হ্যাঁ, ওলামা একরাম যেটা আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন, যেটা ব্যাপারে আপত্তি করেছেন, আমরা শুধরায় সবাই মিলে দেশটাকে গড়তে চাই, তাহলে বিষয়টা সহজ হয়। আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য যেটা উল্লেখ করেছেন, আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই সম্মিলিতভাবে পারস্পরিক শুধরানোর মাধ্যমে, সংস্কারের মাধ্যমে সুষ্ঠুভাবে যেন সঠিক ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি। এই দোয়া জগৎবাসীর কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে আমরা চাই। মাওলানা ইউনূস আহমেদ শেখ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা প্রথমে একটু মাওলানা সাখাওয়াতকে শুনতে চাই, যে সমন্বয়ের কথা বলতেছেন, যে এর কথা বলতেছেন, সেইটার ব্যাপারে আপনার কি মতামত। তারপর আমরা হেলাল ভাইকে 1 মিনিট শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। যারা মাওলানা সাখাওয়াত, আপনি বলছেন যে মাওলানা ইউনূস বলছেন যে যদি দোষ হয় বা যে জায়গার মধ্যে ভুল হয় সেই ভুলটা যদি মেনে নেওয়ার মতো মানসিকতা থাকে তাহলে একটা এরকম সম্ভব। আসলে বিষয়টি বহু পূর্ব থেকেই চলে আসছে। জামাতে ইসলামের ব্যাপারে যে কিছু প্রশ্ন, এগুলি তারা নিজেরাই মানে শুধরায় নেবেন, বা তারাও এই কথা বলতেছেন যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে আমাদেরকে ধরিয়ে দেন। কিন্তু স্পেসিফিক ভাবে আমাদের সেইভাবে আলোচনা হয়ে সেটার হয়নি। তবে আমরা চলার পথে আমরা এমন কিছু দেখছি না যেটা মানে আমাদেরকে মানে করে এখানে আমাদেরকে সেখানে অনাস্থায় পর্যবেসিত করে, এমন কিছু আমরা দেখছি না। তবে আশা করি তাদের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যেটা আকবরী দ্বীন বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, সেটা যদি কোনো ভুল ত্রুটি থাকে তারা যদি শুধরায় নেয় তাহলে আমাদের ঐক্যের ব্যাপারে এটা খুব বেশি পজিটিভ হবে। তবে আমি মনে করি আলোচনার দরজা বন্ধ নাই, আলোচনার ভিতর দিয়েই আপনি যেটা প্রত্যাশা করতেছেন এদেশে ইসলামপন্থীরা যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, যেটা জনগণের প্রত্যাশা এবং যার দ্বারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, এজন্য আলোচনার মাধ্যমে এটার সমাধান করা যেতে পারে। কিন্তু সে ব্যাপারে সকলের আন্তরিক হওয়া প্রয়োজন, আন্তরিক হলেই এগুলিকে সমাধান করা সম্ভব। আমি হেলাল ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু আমার জায়গাটা একটু বলে রাখি। মাওলানা ইউনূস আহমেদ শেখ এবং মাওলানা সাখাওয়াত, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। কিন্তু আমার যেটা আশঙ্কা, আপনারা যদি আগে থেকে জনগণের সামনে এই বিষয়গুলিতে একমত না হন, তাহলে কোনো কারণে যদি আপনারা সরকার গঠন করেন, বা রাষ্ট্রীয় ক্ষমতা তো দুই রকমই, সরকার গঠন না করলেও বিরোধী দলে থাকলেও তো সরকার গঠন, তাহলে সেই ক্ষেত্রে আমরা বৃহত্তর হানাহানির দিকে যাচ্ছি, সেটা আমি একদম হলফ করে বলতে পারি। কারণ আপনাদের মধ্যে ঐক্য যেটা আপনারা মুখে বলেন সেটা একেবারেই নাই, এবং সহনশীলতা
আমি খুবই কষ্ট নিয়ে বলতেছি, সেটা একেবারেই জিরো। আপনারা মানে 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 এই ব্যাপারটা যদি আপনারা কোনোভাবে আপনারা মুরব্বীরা যদি আপনারা এটা ঠিক করে নেন, এটা আমাদের জন্য ভালো। আমি হেলাল ভাইয়ের কাছে আসতে চাই। হেলাল ভাই, শেষ প্রশ্ন। হেলাল ভাই, জাতীয় সরকারের কথা একটা আমরা সবার আগে বিএনপির মুখে শুনছি, সবাইকে নিয়ে সরকার গঠন করার কথা আমরা বিএনপির মুখে অনেকবার করে শুনছি, কিন্তু ইদানিং যেন আর শুনতেছি না। ইদানিং যেন বিএনপি একলাই সরকার গঠন করবে, সেজন্য বাকি কারো কথাই খুব বেশি শোনা দরকার না, এরকম করে মনে করতেছে। আপনারাও সেরকম ভাবেন কিনা যে বিএনপি একলা সরকার গঠন করবে আর বাকি সবাই, কেউ বিরোধী দলে, কেউ রাস্তায়, কেউ সাংবাদিকতার টেবিলে, এরকম করে থাকা যাবে? না না, আমরা সেটা আপনি অনুমান করতে পারেন, কিন্তু আমাদের বক্তব্য, আমাদের নেতা তারেক রহমান ক্লিয়ার বারবারই করেছেন, সবাইকে নিয়ে আমরা নির্বাচনের পরে একটা জাতীয় সরকার গঠন করব যারা আসতে চায়। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। এটা আমাদের প্রথমেই অঙ্গীকার ছিল যে আমরা জাতীয় সরকার গঠন করব। এখন আপনি যদি বারবার অ্যাসুরেন্স চান, আমি তো বললাম আমার নেতা তারেক রহমান তিনিও তার বক্তৃতায় ওকে, কিন্তু বলে। সুতরাং সুতরাং আমি শুধু যেটা বলতে চাই যে আপনি যে সংঘাত, যে মানে সংকটের আশঙ্কা করছেন, আমি এই জন্য বলছি, দেখেন একটা জিনিস প্রচার করা উচিত, সেটা আপনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তার সংঘাত হবেই। ইসলাম একটা প্রচারমূলক ধর্ম, তাকে প্রচার করতে দিন, কিন্তু তাকে প্রতিষ্ঠা করে রাষ্ট্র বানাতে গেলে সংঘাত হবেই। এটা আমি আমার বিশ্লেষণ থেকে বলছি। সুতরাং আমি মনে করি যে দেখেন, ইসলামের একক কেউ আপনি নিয়েন না। মুক্তিযুদ্ধের এজেন্সি আওয়ামী লীগ নিয়ে যে কাজটা করেছে, আপনি ঠিক একইভাবে ইসলামে আমরা সবাই মহান ধর্ম, আমিও ইসলামিক, আপনিও ইসলামিক, আমার বড় ভাইরাও ইসলামিক। কেউ যদি বলেন যে আই এম দ্য অথরিটি, তাহলে কিন্তু ইসলামকে খাটো করা হয়। রাজনীতির মতো একটা সংকীর্ণ ব্যাপার, আমি একজন রাজনীতিবিদ হয়ে বলছি, ইসলাম ধর্মের কাছে, ধর্মের কাভারেজ এরিয়া অনেক বড়, রাজনীতির কাভারেজ এরিয়া ধর্মের তুলনায় কম। অর্থাৎ এই রাজনীতি নিয়ে ধর্মকে বিভক্ত করা, এটা আমাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ হয়ে যাচ্ছে। তা না হলে হবে কি জানেন, যে ওয়েস্টফালিয়া প্যাক্টের কথা আপনার মনে আছে, জার্মানিতে যে খ্রিস্টানদের মধ্যে 30 বছর ব্যাপী যুদ্ধ হওয়ার পরে ওই যে ধর্ম নিরপেক্ষতার যে উৎপত্তি ওয়েস্টফালিয়া প্যাক্টের 1600 কত সালে, এরকম কোনো দুর্ঘটনা যেন আমাদের মুসলমান ধর্মে না হয়, আমি এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করি। এবং আমি আশা করি যে মাওলানা সাখাওয়াত এবং মাওলানা ইউনূস দুইজনই আমাদের কথা দিয়েছেন যে এইগুলির ব্যাপারে তারা একটু ভূমিকা নেবেন। আমি হেলাল ভাইয়ের কথার সমর্থনে না, আমি আপনাদের দুজনকে, দুই মুরব্বীকে আমি একটু স্মরণ করে দিতে চাই যে পৃথিবীতে যেইখানেই আসলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে, সেইখানেই ইসলাম মানে অন্য কোনো ধর্মের লোক এসে না, কিন্তু ইসলামের দুইটা মত বা ইসলামের দুইটা স্কুলের মধ্যে সাংঘাতিক প্রাণঘাতী সংঘর্ষ কিন্তু হয়েছে। আমরা এটা দেখছি, আমরা এটা থেকে মুক্তি চাই, রক্ষা ইসলামিক রাষ্ট্র কোনটা আপনি দেখেন, পৃথিবীর কোনটা ইসলামিক রাষ্ট্র আপনি বলেন? ইরান এবং পাকিস্তান নামে লেখে, আর আফ্রিকার দুটো দেশ, আর কোন দেশ কি লেখে ইসলামিক রাষ্ট্র লেখে? আপনি বলেন। না, লিখতে হয় না, কিন্তু আপনারা তো, উনারা তো দেখেন হালাল ভাই, আমরা উনাদের অনেক সমালোচনা করি, জামায়াত ইসলামের সমালোচনা করি, ইসলামী আন্দোলনের সমালোচনা করি, খেলাফতে মজলিসের সমালোচনা করি, কিন্তু ধর্মকে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা বড় রাজনৈতিক দলকে খেলতে দেখছি। আপনারা ধর্মকে নিয়ে খেলছেন, জাতীয় পার্টি ধর্মকে নিয়ে খেলছে, আওয়ামী লীগ তো আপনি এভারেজলি বলে দিলেন যে আমরা ধর্মকে নিয়ে কোথায় হ্যাঁ, আপনারা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, দরকার ছিল না। আপনারা রাষ্ট্রধর্ম ইসলামকে সংগ্রহ করছেন, আপনারা রাষ্ট্রধর্ম ইসলামকে সমর্থন জানাই গেছেন পরপর, কোনো দরকার ছিল না। এটা এরশাদ করছে, আপনি আউট অফ দ্য হিস্টরি বললে হবে না, এরশাদ করছে। আমরা যেটা বলেছি এরশাদ করছে, আপনারা এরপরে 3 বার ক্ষমতায় ছিলেন রে ভাই, এরশাদ করছে তো কি হয়েছে? না ভাই শুনেন, আবার শেখ হাসিনা করছে, এই যে দেখো, আমি দেখি, আমি আপনি বলি, আপনি তোমাকে বলতে না দিলে কিন্তু ক্লিয়ার করতে পারবো না। জি বলেন। আমরা যেটা করেছি যে মহান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এটা আমার মনে হয় বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কিছু প্রকৃতিবাদী বা কিছু নাস্তিক ব্যতীত খুবই সামান্য সবাই এটা মানে। না কেন, ধর্মনিরপেক্ষতা আপনার অসুবিধা কি করছিল? ধর্মনিরপেক্ষতা আপনার কি অসুবিধা করছিল? আপনি একটা দেশের রাষ্ট্রধর্ম ইসলাম করবে, ধর্মনিরপেক্ষতা আপনার অসুবিধা কি করছিল? আমরা করেছি, আমরা কি করেছি? আপনারা ধর্মনিরপেক্ষতার বদলাইছেন না, মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আস্থা। শুনেন, এটা নিয়ে একটা একাডেমিক আলোচনা হতে পারে, ধর্মনিরপেক্ষতা আর মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আস্থা, এই কথা যদি এখন একাডেমিক আলোচনা করি, তাহলে বুঝবেন যে এই যে মহান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এটা একটা আজিজুল বারী হেলাল ভাই, আপনি মুসলমান তো, আপনার জন্য এই কথা বলা সহজ। আপনি আপনার বাংলা নামের ভাইরে এই কথা বলে জিজ্ঞেস করে দেখেন।
আপনারা কি করেন? আপনারা কি করেন? মানে আপনি না, আপনি ফারিদ ভাই, আপনার আপনি সাথে আপনি academic- সংবিধানের academic হেলাল ভাই, discussion আপনি হবে। সংবিধানের মূলনীতি পাল্টাই দিলেন। সংবিধানের কই মূলনীতি পাল্টাই পাল্টাইছিলাম? দিয়ে বললেন আমরা মূলনীতি বলছি কি পাল্টাইছে তো, ধর্মনিরপেক্ষ পাল্টাইছে তো। জায়গা, ধর্মনিরপেক্ষ যেমন পাল্টাইছেন তো বলেন আপনি। বলেন বলেন আপনি ধর্মনিরপেক্ষ পাল্টাইছেন তো আপনি। কোনটা, ধর্মনিরপেক্ষ সেটা নাই কোনটা আমি তো। তো বললাম। না না, 72-এর সংবিধানে ছিল ধর্মনিরপেক্ষতা, হ্যাঁ। যেটা আমরা মনে করি যে ধর্মনিরপেক্ষতারা এই কথাটা প্রযোজ্য না। এই জন্য আমরা আমরা বলেছি মহান আল্লাহর প্রতি আস্থা এবং না, আপনি বিশ্বাস। ধর্মনিরপেক্ষতা পছন্দ হলে সাম্য রাখেন, সাম্য রাখেন, হ্যাঁ সাম্য কি রাখেন, সাম্য রাখেন, যেটা ছিল সাম্য, এই যে সমতা, এবার তো আমাদের যে সামাজিক আমাদের ন্যায় যে বিচার। ঐক্যমত কমিশনের সাম্য মানবিক মর্যাদা, এটাকে সেটা তো আমরা ঐক্যমত্য কমিশন করলো। হেলাল হ্যাঁ, ভাই, আমরা তো হেলাল ভাই, আমি বলছি। আপনার সাথে, হেলাল ভাই, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই না। সাম্য আপনি রাখতে আপনি আমাদের- আপনারা জিজ্ঞেস করে দেখেন ধর্ম নিয়ে আপনারা রাজনীতি বিচার, করছেন কিনা। এটা তো আমাদের মূলনীতিতে রয়েছে। ধর্ম নিয়ে আপনারা রাজনীতি করছেন কিনা প্রশ্নটা আপনার কাছে আপনি রাখেন ভাই, আপনার কাছে আপনি রাখেন। ধর্ম নিয়ে আপনারা রাজনীতি করছেন কিনা উনারা প্রকাশ্যে করেন, আপনারা একটু বলেন, আমি তো করি। হ্যাঁ? আমরা সবাই ধার্মিক, আমরা নৈতিক, আমরা ধর্ম অনুসারী, ধর্ম অবলম্বন করি, কিন্তু ধর্মের কে ব্যবহার করে কোনো ক্ষুদ্র স্বার্থ, হীন স্বার্থ, ধর্মকে অপমান করা, ধর্মকে মেলাইন করা, এটা আমাদের কখনো উদ্দেশ্য না। না হেলাল ভাই, আমি 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 আমার ধারণা যে আমার ধারণা দেখেন, হেলাল ভাই, বিএনপি একমাত্র দল হ্যাঁ। ধর্মের পথে মানুষকে আহ্বান করে। আমরা বলেছি এবার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার যারা ধর্ম নেতা বা ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত, তাদেরকে আমরা রাষ্ট্রীয় বেতন দেব। এটা বলেছি যেন মানুষ ধর্মের কাছে আশ্রয় নেই এবং মানুষ ধার্মিক হয়ে ওঠে, যাতে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা হয়। এবং আমরা এই জন্য বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করব। অর্থাৎ আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি না তো ভাই। আপনাদের কথা আপনাদের কথা আমাদের কি ধর্ম প্রচার করা- হেলাল ভাই, আমি দেখেন, আবার হেলাল ভাই, আমি আবার আপনার সাথে কথা বলবো না। আপনার কথা আর জামায়াত ইসলামের কথায় অনেক বেশি পার্থক্য নাই। আপনি খেয়াল করলে দেখবেন যে আপনি আর জামায়াত ইসলামে একই সুরে কথা বলেন, এইটার মধ্যে অনেক বেশি পার্থক্য নাই। যাই হোক তবুও আপনার হেলাল ভাই, আমি আপনার অনেক সাফল্য কামনা করি, মাওলানা এস এম সাখাওয়াত হোসেন এবং মাওলানা ইউনুস আহমেদ শেখেরও অনেক সাফল্য কামনা করি। আমি আশা করব যে বাংলাদেশে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে উৎসমুখর পরিবেশে সবাই ভোট দিবে। সেই নির্বাচন দেখতে আমিও যাব বলে আশা করি। আমি 10 তারিখে বাংলাদেশে যাব, হয়তো খুলনা যেতে পারবো না, কিন্তু ইলেকশনটা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে গতবারের মতো মানে 24 সালের মতো বা 18 সালের মতো বিভিন্ন কেন্দ্রে থেকে নির্বাচন দেখব কিনা। আমিও বিভিন্ন কেন্দ্রে থেকে নির্বাচন দেখব। আমি দেখতে চাই যে এবারের নির্বাচনের মানুষ কত আগ্রহ নিয়ে অবস্থান করে। আবার গতবারের অভিজ্ঞতা বলি, 24 সালে আমি ফেসবুক লাইভ করতে গিয়ে আমি দেখেছিলাম যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটি ভোটও পড়ছে না। মানে খুবই ইন্টারেস্টিং। আমি ভোটের ভোট যারা নেন পোলিং অফিসার, তাদেরকে জানতে চাইলাম যে ভাই আপনার কেন্দ্রে কতটি ভোট পড়েছে। তো উনি অনেক করে এই বুথকে জিজ্ঞেস করেন, সেই বুথকে জিজ্ঞেস করেন, তার বুথকে জিজ্ঞেস করেন, কোনোটায় 2টা, কোনোটায় 1টা, কোনোটায় 3টা, মানে ভোট শুরু হওয়ার 4-5